সময়েই আপনারা কিন্তু সাথে সাথে এই লাইভ ভিডিওটা পেয়ে যাবেন ক্লাসে। আর যদি একটু সাজানো গোছানো ক্লিয়ার ভিডিও চান সেক্ষেত্রে একদিন দেরি করতে হবে Recording in progress. ইউটিউবে আপলোড দেওয়ার জন্য। আর এমনিতে রেকর্ডেড ভিডিওগুলো সাইজ অনেক বড় হয়, যেটা যারা ডেটানে দেখেন তাদের একটু প্রবলেম হবে এত বড় ভিডিও দেখতে। তো ঠিক আছে, আমি আমার স্ক্রিনটাকে একটু শেয়ার দিতে চাই। একজন ফেসবুক পেজে গিয়ে আমাকে জানাতে পারেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং আমার অডিও ঠিক আছে কিনা, এই বিষয়টাকে একটু এনশিওর করতে চাচ্ছি আমি। দেখে শুধু চ্যাট বক্সে লিখে দেবেন যে সব ওকে আছে। যদি ওকে থাকে আমি ক্লাসটা কন্টিনিউ করতে চাই। আচ্ছা, সব ঠিক আছে, জি থ্যাংক ইউ। আচ্ছা, তো আজকে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের সিলেবাসের ওভারভিউয়ের পরের দিনের প্রথম ক্লাস। আজকের ক্লাসটা থিওরিক্যাল ক্লাস হবে এবং আজকের ক্লাসের শেষের দিকে গিয়ে আমরা কিছু অ্যাডভান্স কিছু থিওরি শিখব যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে কাজে লাগবে। আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং এই কোর্সে গিয়ে কোন কোন বিষয়গুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে শিখতে পারবেন। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার আগে আমাদের কিছু কোর জিনিস যেগুলো না জানলেই নয়, সেইগুলোই আমি আজকের এই ক্লাসে দেখানোর চেষ্টা করব। আমাদের প্রথম দিকে ক্লাসগুলো আমরা ক্লাসগুলো যেভাবে সাজাই, প্রথমে থিওরি, তারপরে প্র্যাকটিক্যাল। যদি আপনি থিওরিটা না জানেন, প্র্যাকটিক্যালি কাজকর্মে গিয়ে অনেকখানি আপনি পিছিয়ে পড়বেন। রিয়েল টাইমে সে কাজগুলো করতে পারবেন না, ক্লায়েন্ট যেটা বলবে সেটা আপনি বুঝতেই পারবেন না। কিছু শব্দ থাকবে, কিছু কথা আপনার ব্যবহার করতে হবে বা ক্লায়েন্টকেও বোঝাতে হয়, ঠিক আছে? ইভেন আপনি যদি বাংলাদেশেরও কোনো যদি কাজ করতে যান, তাকেও তো বোঝাতে হবে আপনার যে ভাই এইরকম এইভাবে কাজটা। তাছাড়া কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটি অনেক কম। তো এই জন্য আমি আশা করব, বিশেষ করে থিওরিক্যাল ক্লাসগুলো একটু বোরিং মনে হতে পারে, কিন্তু যাদের কাছে খাতা কলম সহ থাকে, একটু মনোযোগী হন, তারা কিন্তু এই বিষয়গুলো ক্যাচ করতে পারবেন খুব দ্রুত। যারা থিওরি ভালো জানে তারা প্র্যাকটিক্যালও খুবই ভালো। তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমি আপনাদের মধ্যে থেকে দুইজনকে বলার সুযোগ দেব যে আপনারা ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝেন। আমি দুজনকে হ্যান্ড রেজ করার অনুরোধ করছি। মোহাম্মদ রকিবুল ইসলামকে আমি আনমিউট করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার বেসিক তেমন কোনো ধারণা নেই, তবে আমি যতটুকু বা সোশ্যাল মিডিয়া থেকে বা আপনার বিভিন্ন আরো আদার্স কোনো মাধ্যম থেকে জেনেছি, সেটা হলো আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আপনার বিভিন্ন মার্কেটিং যে কাজগুলো আছে, আপনার ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, তারপরে ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপরে শপিফাই, তারপর এগুলোর মাধ্যমে আপনার মানে আমাদের সরি দুঃখিত স্যার, আমি এখন একটু কনফিউজ, তো আচ্ছা, একটু ওকে একটু নার্ভাস। ওকে, নো প্রবলেম। আপনি চেষ্টা করেছেন, ভালো লেগেছে, আরও চেষ্টা করুন। আপনি বুঝতে পেরেছি, আপনি নিজে বুঝতে পেরেছেন, হয়তো কনসেপ্টটা আমাদের সাথে শেয়ার করতে একটু প্রবলেম জি হলো। জি জি জি, একটু জি, বুঝতে পেরেছি। নার্ভাস লাগতেছে। তানভীর আহমেদ, আপনি নিজের ভাষায়, নার্ভাস লাগার কোনো প্রশ্ন নাই, নিজের ভাষাতেই যতটুকু বোঝেন চেষ্টা করবেন বলার, ঠিক আছে? তানভীর আহমেদ, হ্যাঁ। জি স্যার, ডিজিটাল মার্কেটিং বলতে স্যার আমরা বুঝি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইউজ করে ওগুলার মাধ্যমে আমরা হচ্ছে কম সময়ের ভিতরে কম টাকা খরচ করে নিজে ঘরে বসে থেকে অল্প সময়ের মাধ্যমে আমরা যে মার্কেটিং করে থাকি, সাধারণত ওই জিনিসটাকেই ডিজিটাল মার্কেটিং হিসেবে আমি মনে করি। আচ্ছা, জি থ্যাংক ইউ, অনেকখানি সঠিক আপনি কনসেপ্ট ধরতে পেরেছেন। তো আসলে নিজের ভাষাতেই যদি বলি যে ডিজিটাল মানে কি, এই যে আপনি যে ইন্টারনেট ব্যবহার করে আজকে ক্লাসে যুক্ত হয়েছেন, এটা সম্ভব হয়েছে ডিজিটালাইজেশনের মাধ্যমে, ঠিক আছে? আপনার প্রত্যেকের কাছে একটা করে স্মার্টফোন আছে, তাই না? মোবাইল আছে, আপনাদের সাথে একটা ইন্টারনেট কানেকশন আছে অথবা ডেটা আছে, কারো ব্রডব্যান্ড আছে, আপনারা ডিজিটাল মিডিয়াগুলো ব্যবহার করেন, তাই না? আজ থেকে যদি আপনি কয়েক বছর পিছিয়ে যান, 8, 10, 15 বছর যদি একটু ব্যাকডেটে যদি চলে যান, চিন্তা ভাবনা করেন যে সেই সময় মার্কেটিংগুলো কীভাবে হতো, এবং এখনও কিন্তু মার্কেটিংগুলো
আমরা দেখতে পারি। ধরুন দেওয়ালে পোস্টার লাগিয়ে দেওয়া হয়। আপনার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলোর জন্য আপনি দেওয়ালে পোস্টার লাগিয়েছেন। তারপর দেখা গেলো অনেক রাস্তার পাশে অনেক বড় করে সাইনবোর্ড টাঙিয়েছেন। গ্রামে গ্রামে এই যে গ্রামে শহরে বাজারে মাইকিং করেছেন আপনার প্রোডাক্ট বিক্রির জন্য। এইগুলো হচ্ছে মার্কেটিংয়ের সনাতন পদ্ধতি, ঠিক আছে? এই সনাতন পদ্ধতিগুলো যেই কারণে ব্যাকডেটেড এবং অত্যধিক ব্যয়বহুল, সেটা আপনাদেরকে যদি একটু ধারণা দেই। ধরুন আপনার একটা পণ্য আছে, সেই পণ্যটা হচ্ছে কোনো বেবি প্রোডাক্টস, বাচ্চাদের কোনো প্রোডাক্ট আপনার কাছে আছে। আপনি যদি মনে করেন যে আপনার এলাকাতে 50,000 মানুষ আছে টোটাল, আপনি কাদের বাচ্চা আছে বা কাদের নাই এটা আপনি কাউন্ট করতে পারছেন না, তাহলে এই 50,000 মানুষের কাছে যদি আপনি তথ্যটা পৌঁছে দিতে চান, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আপনাকে কী করতে হবে? একটা করে লিফলেট অথবা একটা রাস্তার আশেপাশে সাইনবোর্ড অথবা মাইকিং করে বলতে হবে, যেটা অনেক ব্যয়বহুল, এবং সেখান থেকেও আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনার ওই প্রোডাক্টটা টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছে গেল কি গেল না, এটা আপনি বুঝতে পারবেন না। টিভি সেটের সামনে যখন আপনার বিজ্ঞাপন দেখেন, আচ্ছা টিভির সামনে যখন আপনারা বিজ্ঞাপন দেখেন, তখন যেটা হয়, যেই প্রোডাক্টগুলো বাচ্চাদের প্রোডাক্ট বা লেডিস প্রোডাক্ট বা জেন্টস প্রোডাক্ট, একটা লেডিস প্রোডাক্ট কিন্তু কখনোই কিন্তু কোনো পুরুষ মানুষ কিনবে না। তারা টিভি সেটের সামনে বসে যারা বিজ্ঞাপন দেখছে, এখানে অনেক বড় একটা অংশ হচ্ছে পুরুষ মানুষ। ফলে ওই বিজ্ঞাপনটার টাকা খরচ হচ্ছে ঠিকই, কোটি কোটি মানুষ দেখতেছে, কিন্তু খুবই কম সংখ্যক টার্গেট কাস্টমার আছে যারা ফিমেল। একইভাবে বেবি প্রোডাক্টস, টিভিতে আপনি বিজ্ঞাপন দিয়েছেন, রেডিওতে বিজ্ঞাপন দিয়েছেন, পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছেন, ওই প্রোডাক্ট কেনার মতো পার্সন কিন্তু আপনি ক্যাচ করতে পারবেন না সবাইকে। যারা দেখবে অনেকেই বয়স্ক, কেউ ইয়ং, টিভি সেটের সামনে যে শুধু বাচ্চা আছে এইরকম প্যারেন্টস থাকে তা কিন্তু না, ছোট বড় বয়স্ক অনেক মানুষই থাকে, তাই না? তো এই যে বিষয়গুলোকে, জটিলতাটাকে একটু কমিয়ে নিয়ে এসে অরিজিনালি টার্গেটেড কাস্টমার কারা তাদেরকে আইডেন্টিফাই করার জন্য, তাদেরকে আপনার ব্যবসার সাথে এঙ্গেজ করার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা হয়। আর এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আপনার পণ্যের যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয়, আপনার পণ্যের যে প্রচার প্রসার করা হয়, ওভারঅল প্রসেসকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। ধরুন আপনি ফেসবুকে আপনার প্রোফাইলে অনেক সময় দেখেন বা আপনার হোম পেজে দেখেন যে ফুড পান্ডার বিজ্ঞাপন এসেছে, তাই না? খুবই কমন, এখন সবার কাছেই যায়। তারপরে দেখা গেল যে ইভেন আজকে আমার এই ক্লাসে যারা যুক্ত হয়েছেন অনেকে আমাদের ফেসবুকের পেজে বুস্টিং অ্যাড থেকে এসেছেন। তাহলে এই যে আপনি যে আমাদের স্টুডেন্ট হতে পারেন, এটা কিন্তু আমরা আগে থেকে কী করছি, সেট আপ করে দিয়েছি। কারণ আমরা আপনার বয়স জানি, আপনার এরিয়াকে আমরা চিনি, ঠিক আছে? তাহলে দেখেন আমি কিন্তু তাদের কাছে বুস্টিংটা পাঠাই নাই যারা আমার এই কোর্সের সাথে আগ্রহ সহকারে যুক্ত থাকবে না, তাদের কাছে কিন্তু আমার এই বুস্টিং পোস্ট যায় নাই। কাদের কাছে আমি পাঠিয়েছি? যারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আগ্রহ রাখে, ডিজিটাল মার্কেটিং শব্দটা উচ্চারণ করে, ঘাটাঘাটি করে, তার মানে তাদের একটু হলেও আগ্রহ আছে। তো আমার পণ্য, আমার যে অফার, আমার সার্ভিসটা যদি আমি তাদের কাছেই পাঠাতে পারি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, আমার সেল বেশি হবে কি হবে না? একটু কমেন্টস করবেন, একটু কমেন্টস করবেন, আমি একটু দেখতে চাই আপনাদের কি মতামত। সেল কি বেশি হবে? রাইট। তো এই যে সেল বেশি হওয়ার জন্য কি লাগবে? সেল বেশি হওয়ার জন্য আপনার এক্সাক্ট ডেটা প্রয়োজন। এই এক্সাক্ট ডেটাটা কিন্তু আপনি পত্রিকা থেকে পাবেন না। পত্রিকা ছোট বড়, পুরুষ মহিলা বয়স্ক সবাই পড়তেছে, আপনি বুঝতে পারছেন না যে কারা আপনার কাস্টমার। এখানে টিভি সেট, সবাই টিভি দেখতেছে, অ্যাকচুয়াল অডিয়েন্স কারা আপনি বুঝতে পারছেন না। তো এই জন্য এই সমস্যাগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সলিউশন করা যায়, ঠিক আছে? তাহলে সচরাচর
তাহলে একদম সামারাইজ করি যদি আমি, যে মার্কেটিংয়ের সনাতন পদ্ধতিগুলোকে মডিফিকেশন করে ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে পণ্যের প্রচার প্রসার এবং ব্র্যান্ডের গ্রোথ বা রিচ বৃদ্ধি করার জন্য মার্কেটিং প্রসেসকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন, ফেসবুক গুগলে গিয়ে সার্চ করেন, উইকিপিডিয়াতে সার্চ করেন, ভুরি ভুরি সংখ্যা পাবেন আপনারা, ঠিক আছে, নিজের ভাষা যতটুকু বোঝেন। আচ্ছা, তো এই ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো পার্ট আছে। অনেকেই হয়তো বা আজকে মনে করছেন যে শুধুমাত্র ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে টুইটার, এই তিনটার মধ্যেই মনে হয় মার্কেটিংটা সীমাবদ্ধ আছে। অ্যাকচুয়ালি কিন্তু এই তিনটার মধ্যে মার্কেটিং সীমাবদ্ধ নাই। মার্কেটিং একটা বিশাল বড় একটা সেক্টর, এবং এই সেক্টরের মধ্যে কিছু ছোট ছোট সাব ক্যাটাগরি আছে। ছোট ছোট সাব ক্যাটাগরি কীরকম? আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মার্কেটিং করতে পারি। তাহলে সোশ্যাল মিডিয়া ছাড়া কি আর মার্কেটিং করার কোনো জায়গা নাই? আছে। আপনি চাইলে গুগলেও মার্কেটিং করতে পারেন। গুগল, যেখানে আপনারা সার্চ করেন বিভিন্ন কিছু খোঁজার জন্য। আপনি চাইলে যে ইমেল ব্যবহার করেন, এই ইমেইলেও আপনি মার্কেটিং করতে পারেন। তারপরে আপনি চাইলে যে ভিডিও বানান, এখন যে ভিডিও দেখছেন, আমি যদি ভিডিওতে যদি কোনো পণ্যের বিবরণ যদি দেই, একটা প্রোডাক্ট যদি আমি রিভিউ করি, যদি বলি যে আপনারা এই পণ্যটা কিনেন, তারা কি করবে? তাহলে কি হলো যে আমি কিন্তু ভিডিওর মধ্যেও মার্কেটিংটা করে দিলাম। আপনারা ইউটিউবে যান, দেখবেন অনেক ইউটিউবাররা আছে যারা বিভিন্ন প্রোডাক্ট রিভিউ করে। এটাও কিন্তু কি ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে কোনো পণ্যের প্রচার করছেন ওনারা। এটাও ডিজিটাল মার্কেটিংয়ের অংশ। আমি যদি পরের স্লাইডে আমার আসি, এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি 6টা বিষয় এখানে ইনক্লুড করেছি। এই 6টা বিষয়ের মধ্যে প্রথম বিষয় আছে কি? কন্টেন্ট মার্কেটিং। আমি এটা সিলেবাসের দিন প্রথমে একটু ওভারভিউ দিয়েছিলাম। আজকে আরেকটু বিস্তারিত বলার চেষ্টা করব, এবং নেক্সট আমাদের কন্টেন্ট মার্কেটিং নিয়ে ক্লাস আছে। তো কন্টেন্ট বলতে বোঝায় আপনি আপনার চারপাশে ইন্টারনেটে যা কিছু দেখতে পান সব কিছুই কন্টেন্ট। দেখেন তো, ফেসবুকে আপনি যে বিজ্ঞাপনগুলো দেখেন, টিভি সেটে যে বিজ্ঞাপনগুলো দেখেন, পত্রিকা যে বিজ্ঞাপনগুলো দেখেন, এখানে কি শুধু কি পণ্যের ছবি থাকে? পণ্যের ছবির সাথেও তাদের ব্র্যান্ডের লোগো থাকে, কিছু লেখা থাকে, 2 মিনিটের একটা ভিডিও থাকে, তাই না? তারপরে তাদের কিছু হিস্ট্রি থাকে, ওয়েবসাইটের লিঙ্ক থাকে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকে। এই সবগুলো তারা মিলে একটা কি করে কন্টেন্ট তৈরি করে। ওই কন্টেন্টটা তারা কি করে ফেসবুকে আপনার টাইমলাইনে তারা দিয়ে দিচ্ছে। তারা ফেসবুককে টাকা পয়সা দিয়ে তারা খরচ করে আপনার মতো লক্ষ লক্ষ ইউজারের কাছে তারা পৌঁছে যাচ্ছে। এই কন্টেন্ট হচ্ছে যদি আপনার ভালো হয়, আপনি একটা প্রতিষ্ঠানকে, আপনি একটা কোম্পানিকে বিশ্বাস করবেন কখন? প্রথম দেখায় আগে দর্শনদারি, পরে তো গুণ বিচারি, তাই না? প্রথমত আপনি কি দেখেন? তাদের কন্টেন্ট দেখেন। আপনার সামনে যে ভিডিওটা আসে, এই ভিডিওটা আপনাকে দেখেন যে এখানে কি বললো, বা আপনার কাছে যে প্রোডাক্টের ছবি আসে, ছবিটাকে চেক করুন, হ্যাঁ ছবিটা কিসে, ভালো লাগলো কিনা। তো এই বিষয়গুলো কন্টেন্টের আওতাভুক্ত। কন্টেন্ট যদি অডিও যদি কথা বলেন, আপনি অডিওটা একটা কন্টেন্ট। যদি ইমেজ ব্যবহার করেন, ইমেজও একটা কন্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এই কন্টেন্টগুলোর মার্কেটিং করতে হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইমেইল প্ল্যাটফর্মের মাধ্যমে, তারপরে এসইওর মধ্যে, তারপরে হচ্ছে আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করে নিতে পারেন, এসইও করে নিতে পারেন। তো আমি এই কন্টেন্ট মার্কেটিংয়ের পরের ধাপে এসএমএমটা একটু বলি। এসএমএম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যে এতক্ষণ ধরে আপনি যেটা বলছিলেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি অন্তর্ভুক্ত আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে। চিন্তা করেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের বড় অংশ ফেসবুকের মধ্যে নিহিত আছে। আপনারা নর্মাল যেভাবে ফেসবুক ব্যবহার করেন, প্রোফাইলে যান, পোস্ট ক্রিয়েট করেন, লাইক কমেন্টস করে আসেন। আর যারা সোশ্যাল মিডিয়া মার্কেটার যারা, তারা পোস্ট করার সময় আগে পিছে অনেক চিন্তা ভাবনা করে পোস্ট করেন। আপনার একটা ব্যবসা আছে, আপনার একটা ফেসবুকের পেজ আছে, আপনার পেজটা হচ্ছে ধরলাম যে খাবার নিয়ে, অথবা আপনার পেজ হচ্ছে কাপড় নিয়ে, কাপড়ের ব্যবসা আপনার আছে।
আপনি যদি আপনার পেজে আপনার প্রোডাক্ট সম্পর্কে যদি ভালো কন্টেন্ট না লিখে টার্গেট কাস্টমার কারা তাদেরকে টার্গেট না করে যদি আপনি পোস্ট করে দেন, আপনার ওই পেজ কিন্তু রিচ করবে না, পেজে লাইক কমেন্টও আসবে না, সেলও হবে না। আবার শুধু ফেসবুক ছাড়াও যে ইনস্টাগ্রামও মার্কেটিং করা যায়, ইনস্টাগ্রামেও যে ফেসবুকের মতোই লাইক কমেন্টস করা যায়, শেয়ার দেওয়া যায়, মেসেজ করা যায়, সেখান থেকেও অনেক ভ্যালুয়েবল কাস্টমার পাওয়া যায়, সেখান থেকে ফ্রিল্যান্সাররা কাজ খুঁজে নেয়। যে যেহেতু ফেসবুক ইনস্টাগ্রামে অনেক বিজনেসম্যানরা থাকে, অনেক উদ্যোক্তা থাকে, তাদের প্রতিনিয়ত এই সমস্ত কাজগুলো করার প্রয়োজন পড়ে। তো ফেসবুক ইনস্টাগ্রামে কি থাকে, ফেসবুকটা তো একদমই পাবলিক, ছোট বড় বয়স্ক, ঠিক আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকে ফেসবুকে, যার কারণে ফেসবুকের ইউজারটা বেশি। ফেসবুকের চাইতেও বিজনেসের ব্র্যান্ড ভ্যালু বাড়ায় কোথায়, ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে কিন্তু আপনার বিজনেসে যদি দেখা যায় যে 200 বা 300টার মতো যদি লাইক হয়ে যায়, আপনার ওই ইনস্টাগ্রামের ওই অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি একটা হাই প্রোফাইল বলা যেতে পারে, ঠিক আছে। কারণ ফেসবুকে দেখেন ওই আদার ব্যাপারের অ্যাকাউন্টও কিন্তু আপনার 4K 5K পর্যন্ত লাইক কমেন্ট চলে আসে, ঠিক আছে। কারণটা কি, এখানে তার ফ্রেন্ড সার্কেল আছে, যারা আপনার কাস্টমার না তারাও আছে, যারা আপনার কাস্টমার তারাও আছে, তার বন্ধু বান্ধব আছে, হ্যাঁ। তো ইনস্টাগ্রামকেও ব্যবহার করে আপনার পণ্যের প্রোডাক্টের কি করা যায়, খুবই বিশদভাবে মার্কেটিং করা যায় এবং ইফেক্টিভ মার্কেটিংটা করা যায়। আচ্ছা, আমার ক্লাসগুলো দুইভাবে বিভক্ত। একটা হচ্ছে যারা নিজেরা ফ্রিল্যান্সিং করবেন না, ব্যবসা করবেন মার্কেটিং শিখে, তারা কিভাবে সামনে যাবেন, আর যারা কাজ শিখে ফ্রিল্যান্সিং করবেন তারা কিভাবে সামনে যাবেন। এই দুইটা পার্টকে কিন্তু আমি পাশাপাশি রাখি, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি আসলো, এসইও আসলো। এসইও সম্পর্কে আমি দেখানোর আগে আমি একটু ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমি সার্চ করতে পারি এইখানে, যে ধরুন আপনি কিছু ব্লগ লেখালেখি করবেন, ঠিক আছে। আপনি কি করবেন, অনলাইনে লেখালেখি করবেন। তো আপনি এসে সার্চ করলেন এখানে হোয়াট ইজ ব্লগিং লিখে সার্চ করলেন। আচ্ছা, হোয়াট ইজ ব্লগিং লিখে সার্চ করার পরে দেখা গেল যে আপনার এখানে অনেকগুলো কি আসছে, গুগলে দেখেন প্রথম পেজে কি আসছে, অসংখ্য লিঙ্ক চলে আসে, তাই না। এই অসংখ্য লিঙ্কগুলো চলে আসে। দেখেন প্রথমে লেখা আছে হোয়াট ইজ এ ব্লগ, ডেফিনিশন ব্লগ, তারপরে ব্লগিং হোয়াট ইট ইজ। এই যে গুগলে আপনারা সার্চ করলেন, গুগলে সার্চ করে কারা, তারা টার্গেটেড অডিয়েন্স তারা। আমি একজন ভিজিটর হিসাবে গুগলে সার্চ করলাম, আমি অ্যাকচুয়ালি প্রথমে কোন ওয়েবসাইটে যাব বলেন তো। আমি কিন্তু আমার প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে কিন্তু আমি ঢুকবো। জাস্ট আমি ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ভিজিট করলাম। আচ্ছা, তারপরে পরের ওয়েবসাইটে আমি ভিজিট করলাম। কিংবা আপনি সার্চ করতে পারেন যে লেটেস্ট মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, আমি জাস্ট সার্চ করলাম। দেখেন তো প্রথমে কি আসছে, মোবাইল দোকান নামে একটা ওয়েবসাইট আছে, এইটা আসছে। তারপরে হচ্ছে পরেরটা মোবাইল দোকান। আচ্ছা, যেহেতু মোবাইলটা আমি লেটেস্ট ফোন লিখে দিই, বা আমি একটা ফোনের নাম লিখে দিই লেটেস্ট স্যামসাং ফোন প্রাইস ইন বাংলাদেশ। আচ্ছা, প্রথমে কি আসে দেখেন, প্রথমে যে ওয়েবসাইটটা আসলো এটার নাম হচ্ছে মোবাইল দোকান .com, একটু ভালো করে খেয়াল করবেন। তারপরে কি আসলো, স্যামসাংয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট মাই গ্যালাক্সি, তারপরে আবার হচ্ছে জিএস মারিনা, এইরকম অনেক ওয়েবসাইট সামনে আসলো। তো নর্মাল ইউজাররা যখন সার্চ করবে তাদের কাছে প্রথমে যে লিঙ্কটা আসে সেখানে তারা ক্লিক করে যায়। আপনার ওয়েবসাইট যদি মোবাইল নিয়ে যদি হয়, আপনি যদি একটা মোবাইলের ব্যবসা থাকে, অথবা আপনি যদি যে হোয়াট ইজ ব্লগিং বা হোয়াট ইজ ব্লগ এটা নিয়ে যদি আপনি একটা কন্টেন্ট যদি লিখে রাখেন, আর আপনার ওয়েবসাইট যদি সার্চ করার পরে যদি গুগলে যদি প্রথমে না আসে, যদি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা যদি একদমই 50 নম্বরে গিয়ে থাকে, কেউ কি ভিজিট করবে বলেন তো ভাই একটু। মানুষজন কি ভিজিট করবে? এই 50 নাম্বার পর্যন্ত খুঁজে খুঁজে গিয়ে কি ভিজিট করার শক্তি কারো আছে বা সামর্থ্য বা ধৈর্য কারো থাকে না। তাহলে এই যে একজন টার্গেটেড কাস্টমার যে কিনা মোবাইল কিনবে এখানে, কারণ আমরা লেটেস্ট স্যামসাং ফোন প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ করি কখন, যখন আমাদের এই ফোনটা প্রয়োজন,
কিংবা আমি জানার জন্য সার্চ করলাম যে হ্যাঁ আমার এই ফোনটা লাগতে পারে, যার কারণে আমি এইরকম একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করেছি, তাহলে আমি হতে পারি আপনার পটেনশিয়াল কাস্টমার। তো আপনি যদি আমাকে মিস করেন, শুধু আমাকে না, আমার মতো যারা লক্ষ লক্ষ যারা সার্চ করছে তাদেরকে যদি আপনি মিস করেন, আপনার ব্যবসায় কিন্তু খুব বেশি সাকসেস আসবে না। তো এই যে কিভাবে এতগুলো ওয়েবসাইট থাকতে মোবাইল দোকান এই ওয়েবসাইটটা প্রথম লিস্টে চলে গেল, কেন স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটটাও দ্বিতীয় নম্বরে আসলো, কেনই বা হচ্ছে যে এই ওয়েবসাইটটা 8-10 নম্বরে চলে আসছে, এই বিষয়গুলো যে সিস্টেমেটিক যে ওয়েটা, যে কোন কোন বিষয়গুলো ইনসার্ট করলে, কোন কোন পদ্ধতিগুলো ফলো করলে আমার একটা ওয়েবসাইট গুগলের মধ্যে প্রথম লিঙ্কে শো করবে, বা প্রথম একটা পেজ, যেমন আপনার যখন সার্চ করবেন আপনার দেখতে পারবেন যে প্রথম পেজে আপনার 10টা রেজাল্ট শো করে, আমার এখানে 100টা রেজাল্ট শো করছে। ঠিক আছে, আপনি যখন সার্চ করবেন প্রথম পেজে আপনার 10টা রেজাল্ট শো করবে। তো একজন মানুষ সর্বোচ্চ প্রথম পেজ সর্বশেষ লিঙ্ক পর্যন্ত যেতে পারে, খুবই কম পার্সন আছে যারা 2 নাম্বার পেজে শিফট হয়। তো আপনাকে চেষ্টা করতে হবে আপনার বিজনেসটাকে, আপনার যে বিজনেস ওয়েবসাইট বা আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট, তারা কি চেষ্টা করবে সবসময় গুগলের প্রথম পেজে থাকার জন্য। আর এই গুগলের প্রথম পেজে থাকার যে একটা প্রসেস, সেটি হচ্ছে এসইও। ইভেন আপনি যদি ফেসবুকে যদি সার্চ করেন যে পুরাতন মোবাইল লিখে সার্চ করেন, ফেসবুকের অনেক গ্রুপ আসবে, অনেক পেজ আসবে। তো এত এত পেজ থাকতে কেন একটা পেজ প্রথমে গেল, বাকি পেজগুলো কেন নিচে আসলো? এত একটা র্যাঙ্ক আছে, তাই না? তো ফেসবুকে গিয়েও যদি কেউ সার্চ করে যে হচ্ছে কাচ্চি বিরিয়ানি, খাবারের তো অসংখ্য পেজ আছে খাবারের নিয়ে বিজনেস করছে, আপনার পেজটাকেও যদি খুঁজে না পাওয়া যায় সে কাচ্চি বিরিয়ানি লিখে সার্চ করার পরে একজন ফেসবুকের ইউজার, তাহলে সে তো আপনি তাকে রিচ করতে পারবেন না। এই যে প্রসেসটা সার্চ লিস্টের প্রথমে থাকা, এই প্রসেসকে বলা হয় এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনারা যেখানে সার্চ করছেন ওই সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করে বলে দেওয়া যে আমার এই কন্টেন্টটাই ভালো এবং এই টপিক নিয়ে যদি কেউ সার্চ করে তুমি আমার ওয়েবসাইটটাকে প্রথমে রেখে দিবা। এটার ক্লাস আছে আমাদের, বিস্তারিত আমরা শিখবো এই বিষয়গুলো নিয়ে। আমি শুধু আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করছি যে কোনটা কোন বিষয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে চলে আসবো আমরা কোথায়? অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি অল্প একটু ধারণা দিয়েছিলাম প্রথম ক্লাসে, বলেছিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমনই একটা ওয়ে, যারা নিজেরা বিজনেস করতে চান কিন্তু আপনাদের কোনো প্রোডাক্ট নাই, অনেকের সিগনেচার প্রোডাক্ট থাকে, আপনারা অনেকে আছেন ঘরে বসে খাবার তৈরি করেন, অনেকে ঘরে বসে অনেক কাপড় তৈরি করে তাতে ব্যবসা করছেন, অনেকে মুদি দোকান আছে, কিন্তু এমনও মানুষজন আছে যে কিনা কিছুই করছে না কিন্তু তার কিছু করার চিন্তা ভাবনা আছে, তার ব্যবসা করার চিন্তা ভাবনা আছে, যেহেতু সে মার্কেটিং শিখছে বা আপনার মার্কেটিং শিখছেন। হতে পারে এরকম যে আপনার একটা বিজনেস দাঁড় করানো প্রয়োজন বাট আপনার প্রোডাক্ট নাই, আপনি কিভাবে প্রোডাক্ট ছাড়াই ব্যবসা করতে পারেন, এই বিষয়টাকে বলা হয় অ্যাফিলিয়েশন। আমি যদি আপনারা ওয়ার্ল্ডের একটা মোস্ট পপুলার ওয়েবসাইট আপনি জানেন, নাম হচ্ছে অ্যামাজন। অ্যামাজন লিখে যদি আপনি সার্চ করেন, প্রথমে একটা ওয়েবসাইট আসে, দেখেন এই যে অ্যামাজন যে ওয়েবসাইটটা, এদের কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি প্রোডাক্ট আছে, তাই না? অ্যামাজনের মতো এরকম অসংখ্য ওয়েবসাইট আছে যারা আপনার মতো আমার মতো মানুষজনকে সুযোগ দেয় তাদের এই ওয়েবসাইটের প্রোডাক্টগুলো নিয়ে আপনি ইচ্ছা করলেই ব্যবসা করতে পারেন। কিভাবে? ধরুন আমি মনে করলাম যে এটা একটা প্রোডাক্ট, এটা একটা কিবোর্ড, এই কিবোর্ড প্রোডাক্টের লিঙ্ক হচ্ছে, আমি জাস্ট একটা লিঙ্ক কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি একটা নতুন ইয়েতে চলে আসলাম, পেজে চলে আসলাম। আচ্ছা, আমি যে প্রোডাক্টটা নিলাম কপি করে, এটা অনেক প্রসেস আছে। এটা হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক নেওয়া বা এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করার যে প্রসেস, এইগুলো আমরা বিস্তারিত দেখাবো পরে, আর সে শুধু কনসেপ্টগুলো ক্লিয়ার করছি আমি। আচ্ছা দেখেন, আমি এই প্রোডাক্টের একটা লিঙ্ক নিলাম, এই প্রোডাক্টের প্রাইস কত? $44.99 বা $99 $44
$0.99 মনে করেন যে প্রায় $45 এটার প্রাইস। আচ্ছা, তো এই প্রোডাক্টটি যদি আপনি বিক্রি করে দিতে পারেন, আপনাকে এই অ্যামাজনের যে ওয়েবসাইট, এই অ্যামাজন থেকে আপনাকে $2 বা $5 বা $3 একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনাকে কি করা হবে, রেওয়ার্ড করা হবে বা কমিশন দিয়ে দেওয়া হবে। তো এই যে আপনি যে লিঙ্কটা কপি করে নিলেন, এই যে এই লিঙ্কটা, আমি যদি বলি যে ভাই আমার একটা লিঙ্ক আছে, অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, আমি আপনাদের এই চ্যাট বক্সে দিলাম, এই লিঙ্ক থেকে যারা একটা প্রোডাক্ট পারচেস করবেন তাহলে আমি কিছু কমিশন পাবো, ধরলাম আমি আপনাদের চ্যাট বক্সে একটা লিঙ্ক দিয়ে দিলাম, তাই না? তো আমার যদি এটা অ্যাফিলিয়েট লিঙ্ক হইতো, যদিও এটা অ্যাফিলিয়েট লিঙ্ক নয়, যদি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক এটা হতো, তাহলে এই লিঙ্কের মধ্যে ক্লিক করে যারা যারা এই প্রোডাক্টটি কিনে ফেলতো, প্রত্যেকের একটা করে পার্সেস থেকে আমি একটা কমিশন পেতাম। ঠিক আছে? আপনারা যদি 10 জন যদি আমার এই যে মাত্র যে লিঙ্কটা দিলাম, এই লিঙ্ক যদি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক হইতো এবং এই লিঙ্ক থেকে ক্লিক করে যদি আপনি অ্যামাজনের ওয়েবসাইটে এসে যদি এই পণ্যটা পার্সেস যে বাই নাও ক্লিক করে যদি পার্সেস করতেন, 10 জনের কাছ থেকে আমি কি পেতাম, একটা কমিশন পেতাম। সেটা আমাকে কে দিত? অ্যামাজন মার্কেট প্লেস দিত। এই যে আপনার থেকে অ্যামাজন নিচ্ছে কত $? $45। ঠিক আছে? আর এই $45 থেকে যিনি অ্যাফিলিয়েট করছেন, যার লিঙ্কের মাধ্যমে আপনি এই সাইটে চলে আসলেন, তাকে হয়তো ধরে নিলাম যে $5 দিয়ে দিল। 10 জন যদি কিনে নেন, 5×10 $50 কে পাবে? এই যে আপনাকে যে লিঙ্কটা পাঠালো, যে ভদ্রলোক আপনাকে লিঙ্ক পাঠালো বা আমি যে লিঙ্কটা পাঠালাম, তাহলে আমি পেলাম কত $? $50। তাহলে দেখুন, আমাকে $50 দিয়ে তারা $450 প্রোডাক্ট সেল করতে পারছে, তাই না? তো এই যে একটা প্রসেস, কোলাবোরেশনের মাধ্যমে যে বিজনেসটা, তাদের অসংখ্য প্রোডাক্ট আছে, আপনার মাধ্যমে তারা প্রমোট করাবে, সেল হলে তারা তো বিজনেস থেকে প্রফিট করবেই, সেইখান থেকে আপনি কিছু দিয়ে দিবে। এই যে প্রসেসটা, এটিকে বলা হয় অ্যামাজন। আচ্ছা, অ্যামাজন ছাড়াও কিন্তু আরও ওয়েবসাইট আছে, ক্লিক ব্যাংক। তো যারা কি এই সাইটগুলোর নাম শুনছেন কিনা আমি জানি না। ক্লিক ব্যাংক আছে, আলি এক্সপ্রেস আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে ওয়ালমার্ট আছে, তারপরে আপনার বিভিন্ন ডিজিটাল ওয়েবসাইট আছে। ডিজিটাল ওয়েবসাইট বলতে যারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে, ধরুন আপনি হচ্ছে, আমি একটা এসিওর একটা সফটওয়্যার নিয়ে কাজ করতে চাই, মনে করুন এইচরেফ, এটা হচ্ছে এসিও কাজ করার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের অনেক দাম আছে, এখন যারা এসিও করে তাদের জন্য এই সফটওয়্যারটা কিনতে হয়। আচ্ছা, তো এই ভদ্রলোকেরা কিন্তু, এই ওয়েবসাইটের মালিকেরাও কিন্তু সুযোগ দেয় আপনাকে যে এদের এই সফটওয়্যারটা যদি আপনি প্রমোশন করিয়ে দেন, প্রত্যেকটা পার্সেস থেকে আপনাকে তারা একটা কমিশন দিবে, এরকম সিস্টেম আছে। তাহলে আপনি সফটওয়্যার নিয়ে চাইলে কাজ করতে পারেন। যারা টেক লাভার, যারা টেকনোলজি ভালোবাসেন, তারা কিন্তু শুধু এটা না, আপনার ফিল্ড রিলেটেড আপনি নেটফ্লিক্সের অ্যাফিলিয়েট করতে পারছেন, আপনি ওয়ার্ল্ডের বড় বড় মুভি ওয়েবসাইট, আপনি যদি মুভি দেখতে ভালোবাসেন, আপনি মুভি ওয়েবসাইট থেকে লিঙ্ক ক্রিয়েট করতে পারেন, আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক। অনেক ওয়েবসাইট সুযোগ দেয় সেটা, সেখান থেকে দেখা গেলো আপনি লিঙ্ক ক্রিয়েট করে, তারা যদি কেউ আপনার লিঙ্কে ক্লিক করে মুভিটাকে পারচেস করে দেখে নেয়, টিকিট কেটে নেয়, আপনি কিছু কমিশন পেলেন। আপনি সফটওয়্যার ভালোবাসেন, আপনি বিভিন্ন সফটওয়্যার আছে এখানে, ঠিক আছে, সেগুলো কমিশন বেসিসে আপনি কাজ করতে পারেন। দিস ইজ কল্ড অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসবেন ইমেইল মার্কেটিং। আপনারা সবাই কিন্তু ইমেল ব্যবহার করেন, তাই না? কম বেশি আমরা হয়তো বা কেউ একটু ইমেল ব্যবহার করে অভ্যস্ত না, বা কেউ টুকটাক অভ্যস্ত, আবার কেউ দেখা যায় যে মেইল চেক না করলে ঘুমই ধরে না, এরকম একটা বিষয় আছে। তো ইমেল মার্কেটিংয়ের, আচ্ছা আমি একটা বিষয় স্কিপ করে গিয়েছি, এই যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে বিষয়টা আমি বললাম, এইটার জন্য কিন্তু আপনাকে সারাদিন বা 24 ঘন্টা কাজও করতে হয় না। আপনি একটা প্রোডাক্টের জন্য অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করেছেন, এটা আপনি একদিন দিয়ে দিয়েছেন, একদিন কোথাও শেয়ার করেছেন, পরের দিন কিন্তু আপনাকে আবার শেয়ার করার প্রয়োজন নেই। ওই একদিনের শেয়ার করে আপনার ওই একদিনের পোস্ট থেকে যতগুলো মানুষ, যতদিন পর্যন্ত এই পোস্টটা দেখতে থাকবে, যতদিন পর্যন্ত মানুষ ক্লিক করবে, পারচেস করবে, ততদিন পর্যন্ত আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। আমার একটা ফ্রেন্ড আছে, সে অ্যাফিলিয়েট মার্কেটিং করে,
সে প্রায় 1.5 থেকে 2 মিনিটের একটা ভিডিও তৈরি করেছিল। এই 1.5 মিনিটের একটা ভিডিও থেকে ভিডিওটা কোথায় আছে সে নিজেও জানে না। এখনও তার প্রতিদিন $100 থেকে $150 পর্যন্ত তার অ্যাকাউন্টে চলে আসে। দেখেন, সে কিন্তু ভিডিওটা মেক করেছিল কয়বার? একবার। সে নিজেও জানে না সে ভিডিওটা ইউটিউবে এখন কোন জায়গায় আছে, কিন্তু মানুষজন সেটা দেখতে পাচ্ছে এবং তার ওই লিঙ্ক থেকে পারচেস করছে এবং ওইখান থেকে সে কমিশন পাচ্ছে। ঠিক আছে, এইরকম খুব মজার একটা বিষয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। একজন চ্যাট বক্সে লিখলেন যে আলি এক্সপ্রেস সম্পর্কে কিছু বলার জন্য। আলি এক্সপ্রেস সেম, অ্যামাজনে যেভাবে সুযোগ সুবিধা পান, আলি এক্সপ্রেসেও লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে, সেগুলো থেকে আপনি অ্যাফিলিয়েট করতে পারেন। আচ্ছা, যেটা বলছিলাম, ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা শক্তিশালী একটা পার্ট। শক্তিশালী পার্ট কী জন্য? আমরা যারা বাংলাদেশি, যারা বাংলাদেশে বসবাস করছি, বাংলাদেশি বা ইন্ডিয়ান অথবা পাকিস্তানি, আমাদের এই কান্ট্রিগুলোতে ইমেইল চেক করার যে অভ্যাসটা, এটা খুব বেশি একটা নাই। একমাত্র যারা প্রফেশনাল জব করেন তাদের মধ্যে টেন্ডেন্সিটা আছে। নর্মাল আমরা যারা ইউজার তারা দেখা যায় যে 7 দিন, 6 দিন, 5 দিন প্রয়োজন ছাড়া ইমেল খুলে দেখি না, তাই না? কিন্তু আপনি অথবা বিশ্বাস করবেন না যে আমরা যেরকম মেসেঞ্জারে যেরকম কথাবার্তা বলি, যত সফটলি কথা বলি, এই রকমের কথাবার্তা ফরেন কান্ট্রিগুলোতে মানুষ ইমেল ব্যবহার করে। এত না বললেও খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বেশিরভাগ ক্ষেত্রে তারা ইমেল করেই করে। ঠিক আছে, দেখা গেল গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, তারা সেটা মেইলে করছে, আর আমরা কি করি? হোয়াটসঅ্যাপে রেখে দিই বা মেসেঞ্জারে রেখে দিই। অর্থাৎ মেইলটা প্রফেশনাল পার্সন ছাড়া নর্মাল পার্সনরা খুবই কম ব্যবহার করে। তো আপনি যদি কোনো প্রোডাক্ট যদি বিক্রি করতে চান, কাদের কাছে বিক্রি করবেন? যারা কি আমজনতা তাদের কাছে, নাকি যারা প্রফেশনাল পার্সন তাদের কাছে, বিজনেসম্যান বা আপনার যারা কাস্টমার? ঠিক আছে, তো এই যে ফরেন কান্ট্রিগুলোতে যেটা হয়, ইভেন আপনি যদি আপনার ইমেলটা যদি চেক করে দেখবেন, ইমেইলে কয়েকটা ট্যাব থাকে, ইনবক্স, সোশ্যাল, প্রমোশন। বেশিরভাগ ক্ষেত্রে ইমেইলের মাধ্যমে যে মার্কেটিংগুলো করা হয়, এই যে ইমেইলগুলো প্রমোশন বক্সে চলে আসে, দু একটা ইমেইল ইনবক্সেও যায়। তো প্রমোশন বক্সে দেখবেন আপনাদের কাছে সাজানো গোছানো সুন্দর সুন্দর অফার দিয়ে ইমেল করা হয়। বাংলাদেশে আমরা যারা আছি দেখবেন যে বেশিরভাগ সময় যারা ফুড পান্ডার কোনোভাবে আপনাদের ইমেল দিয়ে সাইন আপ করেছিলেন, প্রতিনিয়ত তারা কী করে ইমেল করছে আপনাকে। আপনি দেখা গেল যে যে কোনো প্রোডাক্ট কেনার জন্য বা তথ্য দেওয়ার জন্য আপনি ইমেল দিয়েছিলেন, বা কোনোভাবে তারা আপনার ইমেল পেয়েছে, ওই নির্দিষ্ট প্রোডাক্টের জন্য আপনাকে তারা ইমেল করছে। এই যে এত সুন্দর, আমরা নর্মাল যে ইমেলগুলি করি তাদের ইমেলের সঙ্গে পার্থক্য থাকে। আপনি যদি খেয়াল করেন এই বিষয়টা দেখবেন, আমরাও দেখব এগুলো পরে। তারা করে কি, ইমেইলে সুন্দর সুন্দর করে ছবি দেয়, সুন্দর একটা ছবি দেয়, একটা বাটন যুক্ত করে দেয়, প্রোডাক্টে একটা বিস্তারিত লেখা দেয়, অথবা অ্যানিমেশন ভিডিও দেয়, বা কোনো গিফট ছবি দেয়। যার ফলে যেটা হয় যে এই ইমেইলগুলো কাস্টমারদের কাছে অ্যাট্রাকশন বাড়ায়। ঠিক আছে, আর নর্মালি ইমেইল যদি ভালো হয়, দেখতে যদি ভালো হয়, আগ্রহ সহকারে পড়ি। আমরা পড়ে কি করি? ওইখানে ক্লিক করি কোথায় যাই? যারা ইমেল পাঠিয়েছে তাদের ওয়েবসাইটে যাই, অথবা তাদের যে ব্যবসা আছে ওই ব্যবসার ফেসবুক পেজে যাই। যেখানে ইচ্ছা তারা আমাদেরকে ডাইভার্ট করে নিতে পারছে। তাদের কাছে ডেটা ছিল, আপনাকে একটা ইমেল দিল, আপনি গেলেন না, 2টা ইমেল দিল, তাও গেলেন না, 5টা 10টা ইমেল যদি তারা করতে থাকে, দেখা যাবে আপনি একদিন নিজেই সেখানে গিয়ে প্রোডাক্ট পারচেস করবেন। ফরেন কান্ট্রিতে যেটা হয়, এই ইমেইলে পারচেস করার পাওয়ারটা অনেক বেশি। বাংলাদেশ থেকে যদি আপনি 100 জন মানুষকে যদি মেইল করেন, 100 জন থেকে দেখা গেল যে 2 জন মানুষ পারচেস করবে কিনা সন্দেহ আছে। ধরলাম যে শতকরা 10 জন, 100 জনে 10 জন মানুষ আপনার প্রোডাক্ট যদি ভালো হয় সেক্ষেত্রে পারচেস করবে। কিন্তু ফরেন কান্ট্রিতে যদি আপনি 100 জন মানুষকে, সঠিক মানুষদেরকে, টার্গেট কাস্টমারদেরকে যদি আপনি ইমেল করতে পারেন, 100 জনে মিনিমাম 30 জন মানুষ আপনার প্রোডাক্টটা পারচেস করবে। তাহলে আপনি যদি কোনো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য যদি কোনো প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন, এবং ওই প্রোডাক্টটাকে যদি আপনি ইমেলের মাধ্যমে ফরেন যে লোকগুলো আছে, ফরেন কান্ট্রিগুলো আছে, ইমেল সংগ্রহ করে
একটা ইমেল ডিজাইন করে আপনি প্রোডাক্টের কন্টেন্ট দিয়ে যদি আপনি মেইল পাঠান, ওই প্রোডাক্টটা কিন্তু খুব দ্রুত সেল হবে এবং সেলের সংখ্যাটা অনেক বেশি হবে। তো ইমেল মার্কেটিংয়ের কয়েকটা স্টেপ থাকে। ইমেল সংগ্রহ করতে হয়, ইমেলগুলোকে ভ্যালিডেশন করতে হয় যে কোন কোন ইমেলটা অকেজো আর কোনটা চালু আছে। ওইগুলোর মধ্যে আবার হচ্ছে বাল্ক মেল একটা লিস্ট করতে হয়, সেই লিস্টগুলো নিয়ে এক্সেল শিটে নিতে হয়। তারপরে একটা ইমেইল টেমপ্লেট ক্রিয়েশন করতে হয়। টেমপ্লেট ক্রিয়েট করার পরে ওই টেমপ্লেটটা ক্রিয়েট করার পরে একসাথে 2000 বা 3000 বা 10,000 ইমেইলকে আপনি একসাথে অ্যাট এ টাইম পাঠাতে পারেন। এই যে ওভারঅল প্রসেসটা, এটি হচ্ছে ইমেইল মার্কেটিং। আপনি ফাইবারে যদি যান, শুধুমাত্র ইমেইল টেমপ্লেট ক্রিয়েশনের উপরে কাজ আছে, বাল্ক ইমেইল সেন্ডিংয়ের উপরে কাজ আছে। আমরা একটু ফাইবার থেকেই ঘুরে আসি, কি বলেন? আপনাদের কি বিরক্ত লাগছে? আচ্ছা, আমরা একটা ফাইবার থেকেই ঘুরে আসি। যে আমরা এই যে এতক্ষণ থেকে যে বললাম যে ইমেইল দেখি আসলে ইমেইলের কোনো কিছু আছে কিনা। ইমেইল টেমপ্লেট ক্রিয়েশন, কিংবা আমি যেটা দিলাম এটা দিলাম, সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন, আমি বারবার কিন্তু আপনাদেরকে ফাইবারটাই দেখাবো। কেন দেখাবো? তার কারণ আছে। আচ্ছা দেখেন, আই উইল ডিজাইন এ প্রফেশনাল HTML ইমেইল টেমপ্লেট অর নিউজ লেটার। এই ভদ্রলোক দেখেন, উনি কি করে? উনি যেটা করে, ইমেইলের টেমপ্লেট ডিজাইন করে দেয়। কেমন ডিজাইন? আপনারা একটু স্ক্রিনশটগুলো একটু দেখেন। এই যে অনেক বড় একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কোনো পাশে বাম পাশে ছবি আবার লেখা, ডান পাশে ছবি আবার লেখা। আবার দেখেন এইরকমভাবে ডান পাশে ছবি লেখা, কলাম দিয়ে অনেকগুলো ডিজাইন করে দিয়েছে। দেখুন, এটা একটা প্রোডাক্ট, তাই না? ভাইব্রেন্ট টিউ লিখে অনেকগুলো লেখা দিয়েছে, একটা বাটন দিয়েছে, একটা কালার দিয়েছে। এই যে এইখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক যুক্ত করেছে। এটা কিন্তু আমরা নর্মালি পারি না। নর্মালি আপনি যদি ইমেইল লেখেন, এই যে বাটন যুক্ত করতে পারবেন না। আপনি বড় জোর এটাকে লিঙ্ক বানাতে পারবেন, কিন্তু বাটন আকারে দিতে পারবেন না। আপনি বড় জোর একটা ছবি যুক্ত করতে পারবেন, কিন্তু ইচ্ছা মতো জায়গায় ছবিটাকে বসাতে পারবেন না, বা ছবিটাকে গোল করতে পারবেন না, ছবিটার ভিতরে একটা শেড দিতে পারবেন না। ঠিক আছে? এইগুলো কিন্তু নর্মালভাবে ইমেল যখন আমরা লিখে এটা করতে পারি না, যার কারণে আমাদের ইমেলগুলো অ্যাট্রাকটিভ হয় না এবং সেখান থেকে সেল আশা করা যায় না। তো ক্লায়েন্টরা কী করে? ক্লায়েন্টদের তো ব্যবসাটা রান করা প্রয়োজন। তারা কি করে? এই সুন্দর সুন্দর ইমেইল তারা বানায় নেয় ফ্রিল্যান্সারদের কাছ থেকে। তো আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, আপনি কি শিখবেন? যে কিভাবে একটা প্রফেশনাল HTML ইমেইল টেমপ্লেট ডিজাইন করতে হয়। আচ্ছা, ডিজাইন আমার সাথে দেখবো যে কীভাবে এটা ডিজাইন করতে হয়। দেখেন তো, তিনি কি দিবে? একটা এডিটেবল ফাইল দিবে, ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রফেশনাল টেমপ্লেট। এটার জন্য উনি মাত্র না $20 নিচ্ছে, লাগবে 2 দিন। অ্যাকচুয়ালি আপনার এইরকম একটা টেমপ্লেট ডিজাইন করতে সময় লাগবে আধা ঘন্টার বেশি না। বিশ্বাস করেন, আধা ঘন্টার বেশি সময় লাগবে না এটা যদি আপনি ডিজাইন করতে চান। তাহলে আধা ঘন্টায় যদি আপনি একটা ভিজিটরের কাজ যদি আপনি করে দিতে পারেন, আর আপনি যদি দিনে যদি একটা অর্ডারও যদি পান, আপনি কিন্তু এই একটা কাজ করেই কিন্তু ফাইবারে ফ্রিল্যান্সার হিসাবে খুব ভালো পরিমাণে উপার্জন করতে পারেন। আচ্ছা, আমরা আরেকটা কাজ দেখে আসি। আমি লিখলাম বাল্ক ইমেল সেন্ডিং। অ্যাকচুয়ালি অনেক কাজ কিন্তু ওখানে ছিল, আমি একটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, বাল্ক ইমেল সেন্ডিং, আসলে বাল্ক ইমেলটা মানেটা কি? BULK, বাল্ক মানে একসাথে অনেকগুলো মার্ক করে। যেমন ধরুন, আপনার ক্লায়েন্টের একটা কোম্পানি, সেই কোম্পানির জন্য 10,000 তারা মেল রেখেছে কাস্টমারের। আপনি কি একটা করে কি মেল পাঠাবেন? এটা অনেক সময় সাপেক্ষ। তো অনলাইনে অনেক সফটওয়্যার আছে, অনেক টুলস আছে, যেগুলো ব্যবহার করে একই সাথে ইমেল টেমপ্লেট ক্রিয়েট করা যায়, একই সাথে ওই 10,000, 20,000, 1 লক্ষ মানুষকে মেইলও পাঠানো যায়। তো এই যে একসাথে অনেকগুলো মানুষকে ইমেল পাঠানোর যে প্রসেস, এটাকে বলা হয় বাল্ক ইমেল সেন্ডিং। আপনি যদি এই কাজটাও যদি শিখতে পারেন, দেখেন, আই উইল সেন্ড বাল্ক ইমেইল অর ব্লাস্ট ইমেইল ইন মিলিয়ন্স। সে কী করবে? দেখেন, $20 চার্জ করবে, উনি 20,000 ইমেল পাঠাবে অন ইয়োর টার্গেট লিস্ট।
এই ইমেলগুলো কিন্তু কি করবে, ক্লায়েন্টরা দিয়ে দিবে যে আমার এই 20,000 ইমেইল আছে, আপনি শুধু পাঠায় দেন। ইমেল পাঠানো কি খুব কষ্টের বিষয়? খুব কিন্তু খাটানোর বিষয় নয়। আপনার কাছে যদি ইমেল কেউ দিয়ে দেয় আর যদি বলে যে এগুলোকে পাঠায় দেন, বাট একটু তো প্রসেস থাকেই, একটু প্রসেস থাকে। যেমন আপনাকে একটা সফটওয়্যার ব্যবহার করা শিখতে হবে, যে কোন সফটওয়্যারটাকে ব্যবহার করে ইমেলগুলো পাঠানো যায়। ধরলাম যে মেইল সিম হচ্ছে একটা সফটওয়্যার, এমন একটা সফটওয়্যার যেখান থেকে আপনি একসাথে অনেকগুলো মেইল পাঠাতে পারেন। ওই সফটওয়্যার তো আপনাকে চালানোটা শিখতে হবে। বা ওই সফটওয়্যার কীভাবে ঢুকে অ্যাকাউন্ট করে কোথা থেকে ইমেলটা পাঠায়, সাবজেক্ট কোন জায়গাতে লিখতে হয়, কীভাবে মেইলটা ডিজাইন করে, এটা আপনার শিখতে হবে, যেটা ক্লায়েন্টরা শিখে না বা করে না, করলে তাদের সময় নাই, সেটা আপনাকে দিয়ে তারা করায় নেই। এই কাজটা করতে আপনার যদি 20,000 মেইল যদি হয়, দেখা গেল আপনার সফটওয়্যার যদি 20,000 মেইল নেওয়ার ক্যাপাসিটি থাকে, আপনি জাস্ট মেইলগুলোকে লিস্ট করে বসায় দিলেন, একটা ক্লিক করে ছেড়ে দিলেন, একটার পর একটা ইমেল যেতেই থাকবে অটোমেটিক। এটার অনেক কাজ আছে। তাহলে কি বুঝলেন? বোঝা গেল যে এই যে ছোট ছোট যে পার্টগুলো আছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে, সবগুলোতে যে আপনাকে 100-এ 100 এক্সপার্ট হইতে হবে এমন কোনো বিষয় না। আপনি একটা কাজও যদি শিখতে পারেন এবং ওই একটা কাজ যদি ডেডিকেটেডভাবে যদি আপনি করতে পারেন, ইনশাল্লাহ আপনি ভালো করবেন। আর যারা ব্যবসা করতে চাচ্ছেন, নতুন উদ্যোক্তা আছেন বা বিজনেসের সেল বাড়াবেন, তারা কিন্তু ইমেল মার্কেটিংয়ের ক্লাসগুলি করবেন, যাতে আপনার ব্যবসার প্রচার প্রসার আপনি ইমেলের মাধ্যমে করতে পারেন। আর ভিডিও মার্কেটিং তো আমরা বললাম যে ভিডিও মার্কেটিং আপনারা ইউটিউবে যেটা দেখেন, ফেসবুকে যে ভিডিওগুলো দেখেন, ছোট ছোট শর্ট ভিডিওগুলো আসছে, সেখানে অনেক প্রমোশন করানো হয় বা কোনো ইনফ্লুয়েন্সার দিয়ে বলিয়ে নেওয়া হয়, অ্যাড যেটা বিজ্ঞাপন, ভিডিও বিজ্ঞাপন, সেটা। আচ্ছা, এখন আমরা এটা হচ্ছে দেখবো যে আমাদের ডিজিটাল মার্কেটিং শিখলে এবং এই টুলসগুলো শিখলে আমাদের কি সুবিধা বা কি লাভ আছে, এটা আমরা একটু দেখবো। বা কারা এই ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সগুলি শিখতে পারবে বা কারা এটা করতে পারবে, যারা ফ্রিল্যান্সার হিসাবে যারা যুক্ত হয়েছেন বা ফ্রিল্যান্সার হতে যাচ্ছেন, কোন ধরনের রিকোয়ারমেন্ট আপনার থাকতে হবে সেটা একটু দেখাই। এনিওয়ান উইথ বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্টারনেট। নর্মালি ফ্রিল্যান্সিং করার জন্য ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, তারপরে কন্টেন্ট রাইটিং, অনেক বড় বড় পার্ট থাকে, ঠিক আছে? তো ওইগুলো করতে গেলে একটু ইনিশিয়াল কিছু স্কিল প্রয়োজন হয়, ভালো ডিভাইস প্রয়োজন হয়, একটু দক্ষতা লাগে, সময় দিতে হয়। বাট মার্কেটিংয়ের ক্ষেত্রেও তো দক্ষতা লাগবে, সময় দিতে হবে, বাট প্রসিডিউরগুলো একটু স্মুথ আছে, আপনার সাথে মানানসই যারা বিগিনার লেভেলে আছেন। এনিওয়ান উইথ বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্টারনেট, যিনি ইন্টারনেট সম্পর্কে টুকটাক জানাশোনা আছে, যার জানেন যিনি, তিনি মার্কেটিং করতে পারবেন। টুকটাক জানাশোনা বলতে আপনি ফেসবুক চালাতে পারেন, ফেসবুকে পোস্ট করতে পারেন, লেখালেখি করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন, গুগলে গিয়ে দু একটা বিষয় সার্চ করতে পারেন, কোনো ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট পারচেস করতে পারেন, ঠিক আছে? তো এইরকম যদি একটু জানাশোনা থাকে, বা আপনি ব্রাউজার চালাতে পারেন আপনার ডেস্কটপে বা ল্যাপটপে, সেটা। তারপরে কি আছে? নো প্রোগ্রামিং নলেজ। অনেকেই ফ্রিল্যান্সিং মানে মনে বোঝে যে এটা অনেক কঠিন একটা বিষয়, এইখানে কাজ করতে গেলে আমাকে একদম বস লেভেলে জানতে হবে বা কোডিং জানতে হবে। সেই আপনার জন্য কোনো কোডিং প্রয়োজন নাই, কারণ মার্কেটিংয়ের কিছু কিছু বিষয় আছে যে ওয়েবসাইট তৈরি করতে হয়, যদি আপনারা ব্লগার হিসাবে যুক্ত হতে চান অথবা অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে যুক্ত করতে চান নিজেদেরকে, সেই ক্ষেত্রে। বাট ওই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্রকারের কোডিং নলেজ থাকা লাগবে না, কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে উইদাউট কোডিং নলেজ আমি আপনাদেরকে ওয়েবসাইট তৈরি করা শিখিয়ে দিব। অ্যাফিলিয়েট ওয়েবসাইট হোক, ই কমার্স ওয়েবসাইট হোক, ক্লাসের এক পর্যায়ে গিয়ে বেসিক কমিউনিকেশন বা বেসিক ইংলিশ কমিউনিকেশন, এটা আপনাদের প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? ফ্রিল্যান্সার হন অথবা আপনার কোনো অ্যাফিলিয়েট মার্কেটিংই করেন অথবা ব্লগিংই করেন, বেসিক যে মেসেজ যে আদান প্রদান করবেন ইংরেজিতে, এটা ভাই থাকতেই হবে। যদি এটা না থাকে, এই ফ্রিল্যান্সিং লাইনে আপনার সাকসেসটা আসাটা খুবই টাফ, ঠিক আছে? কারণ ক্লায়েন্টকে এতটুকু বোঝাতে হবে যে আপনি তার কাজটা বুঝেছেন বা আপনি তার কাজটা করে দিতে পারবেন। অনেকেই দেখা যায় যে ইংরেজিতে একটু কম জানেন, বাট আপনার যদি টেকনোলজি যদি ইউজ করতে পারেন, অনেক সফটওয়্যার আছে এখন, ইভেন অনলাইনেও আপনি আপনার বাংলা লেখাটাকে
ইংরেজি করতে পারেন, ইংরেজি লেখাটাকে বাংলায় বুঝে নিতে পারেন, ঠিক আছে। বাট যদিও এটা 100% সঠিক হয় না, কিন্তু বুঝে নিতে পারবেন বা হালকা করে বোঝাতেও পারবেন। এইরকম স্কিল নিয়ে মার্কেট প্লেসে ঢোকাটা একটু ভয়ানক, ঠিক আছে। কেন ভয়ানক? যারা ফ্লুয়েন্ট ইংলিশ, যারা ফরেন কান্ট্রিতে যারা বসবাস করে, ইউরোপ, আমেরিকা, কানাডা, অন্ততপক্ষে তাদের সাথে কথা বলার জন্য আপনার গ্রামাটিক্যাল মিস্টেক থাকা যাবে না, বা কথা বলার সময় বলছি না, অ্যাকচুয়ালি যখন আপনি মেসেজ যখন লিখছেন তখন কথা বলার সময় গ্রামাটিক্যাল মিস্টেক হলেও কোনো প্রবলেম নাই। কিন্তু বেশিরভাগ মার্কেট প্লেসে যেহেতু লেখালেখি করতে হয়, লেখালেখি বলতে চ্যাট বক্সে কথাবার্তা হয় ক্লায়েন্টের সাথে, শতকরা 5 to 10% ক্লায়েন্ট থাকে যারা আপনার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে ভাইবা নিয়ে কাজ দেয়, সেটা আলাদা বিষয়। 90 to 95% ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এবং ক্লায়েন্টরা অনলাইনে চ্যাট আদান প্রদান করেই কী করে কাজগুলো দেয়। সেখানে এতটুকু দক্ষতা আপনার থাকতে হবে। আর এর জন্য আপনারা বেসিক ইংলিশে ক্লাসগুলো করতে থাকেন, ইনশাল্লাহ ক্লাস শেষে সেই স্কিলটা হয়ে যাবে। আচ্ছা, ইন্টারেস্টেড অ্যান্ড এনথাসিস্টিক ইন টেকনোলজি, যেহেতু মোটামুটি সব দিক দিয়ে আপনি সার পেলেন, তাহলে একটা বিষয় আপনাদের স্ট্রং থাকতে হবে, সেটা হচ্ছে টেকনোলজি ব্যবহার করার যে আগ্রহ এবং ধৈর্য বা উৎসাহ, অনুপ্রেরণা, যেটাই বলেন না কেন। কারণ ডিজিটাল মার্কেটিং এমন একটা সেক্টর যে আপনি যে কাজগুলি করছেন আজকে ফ্রিতে, সেই কাজগুলি 1 মাস 1.5 মাস পরে কি হয়ে যায়, পেইড হয়ে যায়। সেই সফটওয়্যারগুলি আপনি টাকা ছাড়া ব্যবহার করতে পারবেন না। তাহলে কি করতে হবে? আপনি কি টাকা দিয়ে পয়সা খরচ করে কি ওই সফটওয়্যারগুলো কিনবেন আর কাজ করবেন? না, কারণ আপনি তো এখনই ফ্রিল্যান্সিংই শুরু করলেন না, ভালো তো ইনকামই আসলো না। তাহলে কি করতে হবে? এই যে ফ্রি সফটওয়্যার, যেটা আপনি এতদিন ফ্রি ব্যবহার করছিলেন, এই সফটওয়্যারটা যখনই প্রিমিয়াম হয়ে গেল, যখনই তার টাকা পয়সা যাচ্ছে, এটাকে আর ব্যবহার করেন না। এটার বিকল্পে একটা আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন আমি যে সফটওয়্যারগুলো দেখিয়ে দিব, হয়তো আপনাকে আমি 2টা বা 3টা সফটওয়্যার দেখিয়ে দিলাম, আপনি নিজের থেকে কি করতে হবে, ওই রকম আরও সফটওয়্যার আপনাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এই রকম বিষয় আছে। কমন কিছু বিষয়ের ধারণা থাকতে হবে, আপনার কমন সেন্স। তো আমি আশা করি আপনার প্রত্যেকেরই কমন সেন্স ভালো। তো নেক্সট স্লাইডে আমরা আসি। এইখানে ফ্রিল্যান্সিং অপশনটা কোন জায়গাতে? আপনারা মার্কেট প্লেসের নাম শুনেছেন আপওয়ার্ক, তারপরে শুনেছেন freelancer.com, তারপরে ফাইবার। এছাড়াও আরও যে বিশ্বে যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের সংখ্যা এত বেশি যে নর্মালিভাবে আমরা এগুলোকে হয়তো বা পরিচিত নয় বা সেটা যায় না। ইনভেটু মার্কেট প্লেস আছে, যেখানে এটা স্টক একটা ওয়েবসাইট, যেখানে আপনি আপনার প্রোডাক্টগুলি, যারা ডিজিটাল প্রোডাক্ট যারা তৈরি করেন, যেমন কেউ গ্রাফিক ডিজাইনার আছে, ঠিক আছে, তারা কি করে, তারা গ্রাফিক ডিজাইন করে তাদের ওই ইমেজটাকে ওই ওয়েবসাইটগুলোতে আপলোড করে রাখে, সেখান থেকে তারা বিক্রি করে, ঠিক আছে। এইরকম এসিও ক্লার্কস আছে, একটা ওয়েবসাইট, পিপল পার আওয়ার আছে, গুরু আছে, এরকম যে এত অসংখ্য ওয়েবসাইট, টুল আনসার আছে, ইল আনসার আছে, ঠিক আছে। তো অসংখ্য ওয়েবসাইট আছে। আপনাকে একটু মার্কেট প্লেসের নর্মাল মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, আপনাকে একটু আউট অফ দি বক্স চিন্তা ভাবনা করতে হবে। আপনি প্রথমে এই বড় সাইটে আসেন না, আপনি একটু ছোট ওয়েবসাইট থেকে একটু আপনার যাত্রাটা শুরু করেন, যেখানে কম্পিটিশন কম, কাজ আছে মোটামুটি। এই ওয়েবসাইটগুলোতে আপনি যান, দেখা যাবে যে এই আপনার প্রোফাইলটা ধীরে ধীরে কাজ পাওয়া শুরু করবে এবং ধীরে ধীরে রিভিউ রেটিং বাড়বে, এবং দেখা গেল ওই মার্কেট প্লেসে আপনার একজন টপ রেট সেলার আছে। আমার এমন ফ্রেন্ড আছে বা আমি যুক্ত আছি যে তারা ফাইবারেও কাজ করো না, ফ্রিল্যান্সারেও কাজ করো না, আপওয়ার্কেও কাজ করো না, তারা এমনও ওয়েবসাইট আছে যেটা নামই আপনারা শোনেন নাই, এইরকম ওয়েবসাইটে কি তারা কাজ করছে। কম্পিটিশন নাই। আমরা খুঁজে দেখিয়ে দিব যে আপনাদের জন্য কোন ওয়েবসাইটগুলো বেটার। তারপরে তো বললাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং বলেই দিলাম। তারপরে লোকাল ক্লায়েন্টস আছে। আচ্ছা, আপনি ধরুন একটা ভালো ফেসবুক পেজ বানাতে পারেন, তারপরে সেই পেজটাকে আপনি প্রমোট করা শিখছেন। প্রমোট করা মানে ফেসবুকের যে বিজনেস যে ম্যানেজার, আপনারা কি কেউ ফেসবুক বিজনেস ম্যানেজার ইউজ করতে পারেন? আপনার একটু চ্যাট বক্সে লেখেন তো, ফেসবুক বিজনেস ম্যানেজার সম্পর্কে কারো কি আইডিয়া আছে? আচ্ছা, পারেন, অনেকেই পারেন ফেসবুক বিজনেস ম্যানেজার।
30 নো 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 না, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, টুকটাক কারো কারো আইডিয়া আছে, কারো কারো আইডিয়া নাই। আচ্ছা, ফেসবুক বিজনেস ম্যানেজার হচ্ছে এমন একটা ফেসবুকেরই ফিচার যেখান থেকে আপনি একটা পেজের প্রমোশন করতে পারেন। যেমন ধরুন আপনার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টে আজকে একটা পোস্ট করলেন, এই পোস্টকে তো মানুষের কাছে পৌঁছাতে হবে, তাই না? টাকা পয়সা খরচ করতে হবে। আপনারা শুধু জানেন যে বুস্ট করে, অ্যাকচুয়ালি বুস্ট করে কিভাবে? ফেসবুকের ওই বিজনেস ম্যানেজারের মধ্যে গিয়ে আপনাকে ফেসবুক অপশন দেয় যে প্রমোট ইউর পোস্ট বা বুস্ট ইউর পোস্ট, যেটাই হোক একটা অপশন দেয়। সেখানে গেলে আপনাকে আরও অপশন দিবে, তারপর আপনাকে বলবে যে আপনার কাস্টমার কত বয়সের, তাদেরকে সিলেকশন করুন। আপনার কাস্টমার কি মেল নাকি ফিমেল, তাদেরকে সিলেকশন করুন। তারা কোন এরিয়ায় থাকে, আপনি কি বাংলাদেশের পুরো বাংলাদেশেই কি আপনার হচ্ছে ব্যবসা বুস্ট করতে চাচ্ছেন, নাকি আপনি নির্দিষ্ট কোনো জায়গাকে বুস্ট করতে চাচ্ছেন? ধরেন আপনি আছেন এখন রাজশাহীতে, রাজশাহী জেলা শহরে আপনি আছেন, তো আপনার একটা মুদির দোকান আছে অথবা আপনার ছোট্ট একটা ব্যবসা আছে যেখানের কাস্টমার হচ্ছে ওই শহরের মানুষই। আপনি যদি এখন ওই 10 বা 20 টাকা খরচ করে আপনি বুস্ট করছেন চট্টগ্রামের মানুষের কাছে, আপনার ব্যবসা কি সেল হবে? কোনোভাবে ব্যবসার সেল হবে না। তাহলে কি করতে হবে আপনাকে? ঠিক রাজশাহী আপনি যে অঞ্চলে থাকেন ওই অঞ্চলের কত কিলোমিটার পর্যন্ত আপনি আপনার কাস্টমার আছে, তত কিলোমিটারকে কী করবেন আপনি সিলেকশন করে দেন যে আমি আমার এই টাকা খরচ করছি, আমার এত কিলোমিটারের মধ্যে যে মানুষগুলো থাকবে শুধুমাত্র ফেসবুক যেন তাদের কাছে আমার এই পোস্টটুকু পাঠায়, ফেসবুক সেটাই করবে। এই যে টার্গেটেড অডিয়েন্সগুলোকে সিলেকশন করে দেওয়া, জায়গা সিলেকশন করে দেওয়া, তাদের পেশা, তারপর তারা কি করে, কি খায় না খায়, পছন্দ কি, এইভাবে কিন্তু আপনি কি করতে পারবেন টার্গেট করে। যদি আপনি কাজ শিখেন, আর এটা যদি আপনার লোকাল কোনো একটা বড় ভাইকে বলেন যে ভাই আমি তো একজন ফ্রিল্যান্সার, আমি তো এই আপনার তো ব্যবসা আছে দেখলাম, ফেসবুক পেজ আছে, তো আমি যদি আপনার এই পেজটাকে বুস্ট করে দিতে পারি যদি আপনি চান, ওই বড় ভাই কিন্তু না করবে না, বা ওই লোক কিন্তু না করবে না। তো এইভাবে কিন্তু আপনি কি করতে পারেন, লোকাল ক্লায়েন্টও খুঁজে বের করতে পারেন। একটা ফেসবুকে বুস্ট করতে আপনার সর্বোচ্চ সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। এই 1.5 থেকে 2 ঘন্টা সময় দিয়ে কিন্তু আপনি দেখা গেল যে 1000 বা 1500 টাকা পর্যন্ত জাস্ট বাংলাদেশ থেকে আর কি উপার্জন করতে পারেন। আর ফরেন কান্ট্রিতে হলে একটা বুস্ট করার জন্য ফাইবারে আপনি 60, 70, 100, 200 ডলার পর্যন্ত চার্জ করতে পারেন। আপনি যদি বাংলাদেশের এবং আপনার লোকাল এরিয়াতে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে, সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসাবে 10টা ফেসবুক পেজ যদি আপনি ম্যানেজ করতে পারেন, 10টা ফেসবুক পেজ, আপনার মাসে কিন্তু 30 থেকে 35,000 টাকা ইনকাম অটোমেটিক চলে আসবে। তো এই কাজগুলো আপনাদের শিখতে হবে, এখানে আপনার অপরচুনিটি আছে। ফ্রিল্যান্সিং মানে যে শুধু ওই বাইরের দেশেরই কাজ করা তা কিন্তু না। আপনি বাসায় বসে আছেন, আপনি প্রতিবেশীর কাজ করে দেন, ওইটাও ফ্রিল্যান্সিং করে দেওয়া, লোকাল ক্লায়েন্টস বলা হয়। আচ্ছা, তো এইগুলো তো বলে দিলাম যে যারা মার্কেটিং যারা শিখবেন তাদের কাছে কয়েকটা অপশন খোলা থাকে, তারা উদ্যোক্তা হতে পারেন। মার্কেটিং শিখে নিয়ে কোনো বিজনেস আইডিয়া ক্যাচ করে আপনি একটা ছোটোখাটো বিজনেস শুরু করতে পারেন। ফ্রিল্যান্সার হতে পারেন, যে আপনি নিজে ইন্ডিভিজুয়াল প্রজেক্ট করতে পারেন, অথবা আপনি ব্লগার হইতে পারেন, ব্লগ লিখে ঘুমাবেন আর টাকা ইনকাম করবেন, সেটাও হতে পারে। অথবা আপনি প্রফেশনাল জব করতে পারেন ফর এ কোম্পানি। আপনি দেশি বিদেশি অনেক কোম্পানি আছে যাদের প্রচুর পরিমাণ ডিজিটাল মার্কেটার প্রয়োজন, এক্সপার্ট ডিজিটাল মার্কেটার প্রয়োজন। আপনি চাইলে সেখানেও ফুল টাইম জব করতে পারেন হাই স্যালারিতে। ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু এই বিষয়গুলো দেখেছি। আমরা একদম কিছু বিষয় দেখবো আরও। আমরা কিছুক্ষণ ক্লাস নেব, ক্লাসে থাকবো, তারপরে আমরা প্রশ্ন উত্তর সেশনে চলে যাব। এই আজকের এই স্লাইডে আমি বেশ কিছু বিষয় রেখেছিলাম, যেহেতু আমি একটু প্যাচাল বেশি পারি ভাই, আপনাদের কি কষ্ট হয় কিনা জানি না, হয়তো একটু কথা একটু বেশি রিপিট করি আর কি। তো এই স্লাইডে এই ক্লাসগুলো হবে, তবে আজকে দেখি কতদূর পর্যন্ত আমরা এগোতে পারি। তো মার্কেটিং একটা স্ট্র্যাটেজিক ফর্ম মেনটেন করে, ঠিক আছে? আপনি যদি সব কিছু প্ল্যানিং শুরু না করে, কোনো পদ্ধতি ফলো না করে যদি আপনি মার্কেটিং করতে যান, আপনি ব্যবসা ফল করবে। প্রথমে আপনি কি করতে চান, আপনার ব্যবসা কীরকম, কীভাবে এটা করবেন, এইগুলোর একটা প্ল্যানিং আপনার থাকতে হবে। ব্যবসা মোটামুটি ইনিশিয়াল স্টেপের জন্য একটা প্ল্যানিং আপনার থাকতেই হবে।
আচ্ছা, ওই প্ল্যানিংটা যখন আপনার হলো, যেমন ধরুন আজকে থেকে হয়তো বা অনেকে ভাবছেন যে আমার তো একটা লোকাল বিজনেস আছে, আমার একটা মুদি দোকান আছে, আমার একটা কাপড়ের দোকান আছে, শোরুম আছে, আমার ইলেকট্রিক শোরুম আছে, অথবা আমি একজন প্লাম্বার, ধরলাম আপনি হয়তো মেকানিক্যাল কাজগুলো ভালো পারেন, অথবা আপনি ঘরে বসে কোনো কনসাল্ট করতে পারেন মানুষকে। তারপর মানুষের আপনি সলিউশন করতে এক একজন এক এক রকমের পরামর্শ দিতে পারেন। আপনি শুরু করতে পারেন আজকে থেকে যে আচ্ছা আমার এই স্কিলটা দিয়ে আমি কীভাবে কাজটা করতে পারি এবং এই কাজটা করতে আমার কী কী প্রয়োজন, একটা প্ল্যানিং করে নিলেন। নেওয়ার পরে ইনিশিয়াল স্টেপ আপনি শুরু করবেন, ওই প্ল্যানগুলোকে অ্যাপ্লাই করবেন। সেটা ফেসবুক পেজের মাধ্যমে হতে পারে, বা মেসেঞ্জারে বন্ধু বান্ধবদেরকে হোক, বা আপনার ফেসবুকের অন্যান্য ফ্রেন্ডদেরকে হোক, যে ভাই আমার এই বিজনেসটা আছে, আপনি একটু আসলে এটাকে হেল্প করেন, বা আপনি আমার এখান থেকে পারচেস করেন। যেভাবেই হোক আপনার এই প্রথম যে প্ল্যানিংটা করলেন সেটাকে আপনি ইমপ্লিমেন্ট করবেন। তারপরের কাজটা কি, এটা কিন্তু আমরা একটু বিজনেস ইন ডিটেইল শিখবো একটু পরে। তারপরের কাজ কি, মেজারিং করা। আপনি যে প্ল্যান করলেন, যে ইমপ্লিমেন্টগুলো করলেন, ওই প্ল্যানিংগুলোকে অ্যাপ্লাই করলেন, সেখান থেকে আপনার আউটপুটটা কি, অর্থাৎ রেশিওটা কি, আপনি কি যা খরচ করলেন তার থেকে কি বেশি কোনো রিটার্ন আসলো কিনা, রয় রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, বা আপনি যেটা চেয়েছিলেন কত পার্সেন্ট আপনার সাকসেস হতে পেরেছেন। আপনার ব্যবসা আপনি চেয়েছিলেন যে 500 টাকা আজকে বিক্রি করবেন, আপনি কি 5 টাকা বিক্রি করতে পেরেছেন, নাকি 5 টাকা বিক্রি করতে পারেন নাই। জাস্ট একটা মেজারমেন্ট করা এটা প্রয়োজন আছে, কারণ এটা পরবর্তী ডিসিশন নিতে আপনাকে হেল্প করবে। এটা হচ্ছে একদমই ইনিশিয়াল স্টেজ একটা বিজনেসের এবং এটা মার্কেটিংয়ের, যে ফার্স্টে প্ল্যানিং, তারপরে ইমপ্লিমেন্টিং, দেন কি মেজারিং। ঠিক আছে? আচ্ছা, তো আমি আপনাদেরকে একটা ছক দিব, হোমওয়ার্ক আকারে একটা ছক দিব। ধরলাম যে আপনার একটা ব্যবসা আছে, ঠিক আছে, আপনার একটা ব্যবসা আছে অথবা নাই। অ্যাজ এ ফ্রিল্যান্সার আজকের দিনে আপনার একটা হোমওয়ার্ক, ছোট্ট একটা হোমওয়ার্ক থাকবে। আমরা প্রত্যেকেই মনে করবো যে আমরা প্রত্যেকেই একজন ফেসবুক পেজের মালিক। আপনারা মনে মনে ড্রিম করতে পারেন যে আচ্ছা আমার হচ্ছে কাপড়ের বিজনেস আছে, আমার পেজ হবে কাপড় রিলেটেড। আমার কসমেটিক্সের ব্যবসা আছে, আমার পেজ হবে কসমেটিক রিলেটেড। আমার হেলথি প্রোডাক্ট আছে, আমার এটা রিলেটেড। ঠিক আছে? তো এইখানে আমি একটা ছক দেখাচ্ছি, আপনাদের কি এটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আপনারা কি ক্লিয়ার দেখতে পারেন? একটু আওয়াজ দিবেন, একটু আওয়াজ দিবেন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন, ওকে জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু দেখি অ্যাকচুয়ালি আপনাদেরকে কোন শিটটা দেওয়া যায়। আচ্ছা, ধরুন এইটা আপনার ব্যবসার একটা নাম থাকবে। প্রত্যেকেই ওয়ার্কশিটে হোক, যে কোনো খাতায় লিখে হোক, ঠিক আছে, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা ফেসবুক গ্রুপে আপনারা দিবেন। কি লিখবেন বা কি শিট তৈরি করবেন, আপনারা শিট তৈরি করবেন এইরকম, আপনার ব্যবসাটা নাম থাকবে। এখানে কি এমন কেউ আছেন যার ফেসবুক পেজ আছে বা যার কোনো প্রোডাক্ট রিলেটেড ব্যবসা আছে ফেসবুকে? একটু কমেন্টস করেন তো চ্যাট বক্সে, যে আপনার প্রোডাক্টের নাম কিংবা আপনার ফেসবুক পেজের নাম কিংবা কী রিলেটেড ব্যবসা, আমি তাহলে এটা ক্লিয়ার করে দিই। জেনিফার বলছেন ইয়েস আই হ্যাভ পাঞ্জাবি বিজনেস, ফ্যাশন, কম্পিউটার অ্যাক্সেসরিজ, ওয়াচ নিয়ে ঘুরে। আচ্ছা, খুবই ভালো যে আপনারা প্রত্যেকে একটা করে পেজের মালিক। আচ্ছা, তো আপনার ব্যবসাটার নাম থাকবে প্রথম ছকে, এই লাইনে। এইগুলি কেন করতে বলছি, এটা কাজ আছে। ঠিক আছে? অ্যাকচুয়ালি আজকে থেকে আপনারা ব্যবসাটাকে নতুনভাবে আবিষ্কার করবেন। অনলাইনে বিজনেস নেম দিবেন, আপনার যে ব্যবসার নাম আছে, দেখলাম যে হচ্ছে রায়ান পাঞ্জাবি স্টোর, অথবা যেটা যে নামে দিলেন। তারপরে মিশন স্টেটমেন্ট কি? মিশন স্টেটমেন্টটা হচ্ছে আপনার এই ব্যবসার মূল লক্ষ্য কি। হতে পারে এরকম যে আমার এই ব্যবসা থেকে আমি আগামী 1 মাসে আমি 20টা পাঞ্জাবি বিক্রি করব অনলাইনে, ধরে নিলাম এটা। এখন আপনার যে ব্যবসা,
সেই ব্যবসা অনুযায়ী আপনারা গোল সেট আপ করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে অবজেক্টিভ। বিজনেস অবজেক্টিভ হচ্ছে যে আপনার এই ব্যবসাতে কী কী আপনি সুবিধা দিচ্ছেন বা কী কী আছে না আছে, এই বিষয়গুলি আপনি 3টা কলামে লিখে নিতে পারেন, ঠিক আছে? ভ্যালু প্রপোজিশন, এটার অর্থ হচ্ছে কাস্টমার আপনার এই বিজনেস থেকে কী পাবে, মানে কাস্টমারকে আপনি কতটুকু বেস্ট আপনি দিতে পারবেন, সেটা কী দিতে পারবেন, বা কাস্টমার কেন আপনার এই ব্যবসা আপনার কাছ থেকে পাঞ্জাবি কিনবে, এরকম একটা বিষয় থাকবে এই ভ্যালু প্রপোজিশনের মধ্যে। তারপর থাকবে ইলেভেটর পিচ, এই বিষয়টাকে আমি একটু হাইলাইট করব। ইলেভেটর পিচের অনেক কাহিনী আছে ভবিষ্যতে এবং অবজেক্টিভের অনেক কাহিনী আছে। বিজনেস অবজেক্টিভ, এলিভেটর পিচ আর ভ্যালু প্রপোজিশন। বিজনেস অবজেক্টিভ হচ্ছে আপনার ব্যবসার মধ্যে কী কী আছে কী কী নাই, এই বিষয়গুলো আপনি লিখতে পারেন কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য। আর ভ্যালু প্রপোজিশন হচ্ছে কাস্টমার আপনার ব্যবসা থেকে কী পাবে বা কেন আপনার কাছ থেকে কিনবে। আর এলিভেটর পিচ হচ্ছে এমন 2 লাইন বা 1 লাইন, যেই লাইনের মাধ্যমে আপনি অপরিচিত একজন মানুষকে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনার ব্যবসার ইনস অ্যান্ড আউটস আপনি বলতে পারবেন। এই বিষয়টা নিয়ে হয়তো একটু কনফিউশন থাকতে পারে। এলিভেটর মানে তো বোঝেন আপনারা, লিফট। নর্মাল যদি আমি বলি যে লিফট, খুবই সংক্ষিপ্ত সময় লিফটে মানুষ থাকে। আপনার সাথে অপরিচিত কেউ লিফটে উঠলো, আপনি একজন বিজনেসম্যান, তাকে তো আপনি 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আপনি কথা বলতে পারবেন না তার সাথে। তাহলে সে যেন আপনার ব্যবসা সম্পর্কে 15 সেকেন্ড বা 20 সেকেন্ডেই তার কাছে মোটামুটি একটা সামারি তুলে ধরতে পারেন, সেই লাইনটা হবে আপনার পাঞ্চ লাইন বা এলিভেটর পিচ। এইটি যেদিন আপনি শিখে যাবেন, সেদিনই আপনি খুব সহজে মানুষকে কনভিন্স করতে পারবেন ব্যবসা নিয়ে। তো এই ছকটা আমি সলিউশন করে দিব পরে। আগে দেখব যে আপনারা কার মাথা থেকে কী বের করতে পারলেন, এইটা আমি দেখতে চাই। বিজনেস নাম দিবেন, আপনার বিজনেসের লক্ষ্য উদ্দেশ্য দিবেন, একটা গোল সেট আপ করবেন, মিশন স্টেটমেন্ট। অবজেক্টিভ দিবেন, বিজনেসে কি আছে আপনার অবজেক্টিভ বা উদ্দেশ্য হতে পারে এই দিকেও। ভ্যালু প্রপোজিশন, আপনার এই বিজনেস থেকে কাস্টমার কি সুবিধা পাবে যেটা আপনার থেকে তারা পারচেস করবে, কেন বা পারচেস করবে। এলিভেটর পিচ হচ্ছে আপনার ব্যবসা সম্পর্কে একটা 5 লাইন মেরে দেওয়া। এই এটার যদি আমি একটা ডেমো দেখাই, দেখি ডেমো আছে কিনা, একটা হিন্টস দিতে পারি আপনাদেরকে। মিশন স্টেটমেন্ট ধরুন এই স্লাইডটা হয়তো একটু ব্লার দেখতে পাচ্ছেন আপনারা, আমি বলি আপনারা তাহলে বুঝতে পারবেন। এই বিজনেসের নাম হচ্ছে কিছু একটা দিয়ে স্পোর্টস লেখা আছে, তার মানে এটা হচ্ছে খেলাধুলা রিলেটেড একটা বিজনেসের নাম, খেলাধুলা রিলেটেড। মিশন স্টেটমেন্ট কি? এনকারেজ অ্যাক্টিভ লাইফস্টাইল বাই অফারিং ইথিক্যালি সোর্সড নিউট্রিশনাল প্রোডাক্ট। আচ্ছা, ওনার উদ্দেশ্য হচ্ছে বা মিশন স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে উনি অ্যাক্টিভ লাইফস্টাইল রাখার জন্য মানুষজনের মধ্যে যারা স্পোর্টস ভালোবাসে তাদেরকে নিউট্রিশনাল প্রোডাক্ট সাপ্লাই করবে, ঠিক আছে? আর আচ্ছা, এখান থেকে আমি একটু এই ছকটা দেখে আসি। এলিভেটর পিচ যেটা আমি বলি, 1 মিনিট একটু সময় দেন আমাকে। আচ্ছা, এই যে এই ছকটা, তাহলে এইখানে আপনার মিশনটা কি ব্যবসা সেটা আপনি লিখতে পারেন। এই মিশনে এক একজন এক একটা লাইন লিখতে পারেন। কারো ব্যবসার 1 মাসের মধ্যে কি করতে চান সেটা লিখতে পারেন, বা কেন বা আপনার ব্যবসাটা আপনি দিয়েছেন। যেমন একজন দেখলাম যে জেনিফার আছেন, উনি ওনার দেশীয় প্রোডাক্ট উনি তৈরি করছে, তার একটা বিজনেস একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, তাই না? এইরকম একটা স্টেটমেন্ট। অনেকে দেখলাম ঘড়ি নিয়ে ব্যবসা করছেন, হতে পারে আপনার দেশি ঘড়ি, আপনার কাছে সারা বাংলাদেশ পরিচিত করতে যাচ্ছেন আপনার ব্র্যান্ডটাকে, যে আমি 6 মাসের মধ্যে আমার এই ঘড়ির ব্র্যান্ডকে আমি কী করবো, পরিচিত করে দেবো। এইরকম কেন আপনার ঘড়িটা কিনবে, এটা দামে সস্তা মানে ভালো, এইরকম আপনারা 5 লাইন মারেন না, ঠিক আছে? তো এমন কিছু মাথা থেকে বের করবেন আজকে। আগামী ক্লাসে আমি দেখবো যে এই ছকটা কতটুকু আপনারা করতে পেরেছেন। এলিভেটর পিচ হচ্ছে ব্যবসা সম্পর্কে সামারি। আমি কিছু প্রশ্ন উত্তর সেশন এখন শুরু করব। দেখি অনেকেই অনেক প্রশ্ন করেছেন, 1 মাসে 100টি সেন্ড করা আছে, এইগুলো রিপিট করলে ভালো হয়।
রেস্টুরেন্ট ব্যবসা আছে, অনেকের অনেক ব্যবসা আছে, পেজ আছে, তবে ব্যবসার পেজ নয়, নো প্রবলেম। আপনার পেজ আছে, ব্যবসার পেজ না থাকুক। আপনি কি জানেন ফেসবুক পেজ দিয়েও ফাইবারে বিজনেস করা যায়? আপনার কিছু নাই, আপনার ফেসবুকের একটা পেজ আছে, সেটা দিয়ে আপনি ব্যবসা করতে পারেন। কিভাবে? আপনি যদি ফাইবারে গিয়ে সার্চ করেন যে আপনি ক্লায়েন্টের প্রোডাক্টটি আপনার ফেসবুক পেজে শেয়ার দিবেন, ঠিক আছে? দেখা গেল আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়ে দিবে যে হ্যাঁ, যেহেতু আপনার কাছে 10 মিলিয়ন বা 12 লাখ, 1 লাখ, 2 লাখ, 50,000-এর মানুষের একটা কমিউনিটি আছে আপনার কাছে, তো ক্লায়েন্ট চাইবে যে আপনার এখানে তার পণ্য বিজ্ঞাপনটা করানোর জন্য। বাংলাদেশে যদি আপনার যদি বড় যদি ফ্যান পেজ থাকে, ফ্যান পেজ খুব ভালো এঙ্গেজমেন্ট থাকে, অনেক কোম্পানি আপনাকে বলবে যে ভাই আমার একটা পোস্ট আছে, আপনি আপনার পেজে একটু দিয়ে দেন। আপনি কিন্তু তার কাছ থেকে ডিল করে টাকা নিতে পারেন, ঠিক আছে? এইরকম বিষয় আর কি। আচ্ছা, এখানে প্রশ্ন করছেন যে যাদের ব্যবসার পেজ নাই তারা কি করবেন? আমি বললাম যে হচ্ছে পেজগুলি আপনারা আজ থেকে চিন্তা করেন যে হ্যাঁ, আমার একটা বিজনেস পেজ হবে এই নাম দিয়ে। এটা যেহেতু এটা হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট নয়, আমি জাস্ট প্রথম একটা কাজ আপনাদেরকে দিলাম। প্রথমে আপনার মাথা খাটাবেন, তারপরে আমি নেক্সট ক্লাসে সলিউশন করে দেবো যে আসলে কি হওয়া উচিত। আপনাদের মাথা থেকে কতটুকু বের করতে পারেন। যাদের ফ্যান পেজ আছে তারাও করতে পারেন, যে আপনার ফ্যান পেজ হতে পারে এন্টারটেনমেন্ট নিয়ে, সেইখানেও আপনি আপনার পেজের লক্ষ্যটা দিতে পারেন যে আমার পেজের লক্ষ্য হচ্ছে আমার এই সর্বস্তরের মানুষের কাছে লোকসঙ্গীত বা দেশীয় প্রতিভাকে তুলে ধরা, হতে পারে এটা, ধরুন এটা নিলেন। তারপরে কি আছে, আপনার পেজের মধ্যে খুবই ভালো অডিয়েন্স আছে, ভালো এঙ্গেজমেন্ট আছে, এবং এইখানে যে রিয়েল প্রতিভাগুলোকে তুলে ধরা হয়, দিলেন এটা বিজনেস, আপনার পেজের অবজেক্টিভ দিলেন, এটা ফ্যান পেজের জন্য, ঠিক আছে? কেউ লিখছে যে একজন হচ্ছে খামার বা ফার্ম করতে চাচ্ছেন, এটাকে আপনি কিন্তু ডিজিটালাইজেশন করতে পারেন, ঠিক আছে? আমি একটু আনমিউট করার সুযোগ দিব, আপনারা হ্যান্ড রেজ করতে থাকুন, কার কি প্রশ্ন আছে। খুব অল্প পরিসরে কিছু প্রশ্ন নেব আজকে, যেহেতু এটা থিওরিক্যাল ক্লাস, আমরা এই কাজগুলো কিন্তু দেখব। আজকে যে কাজটা দিলাম এটা আপনার নিজেরা মাথা খাটাবেন, আমি এটা একটু স্ক্রিনশট দিয়ে এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, ঠিক আছে? আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবে এবং ফেসবুক গ্রুপে দেবো, যারা ফেসবুক গ্রুপে যুক্ত নাই, চ্যাট বক্সে একজন লিঙ্ক দেন, ফেসবুক গ্রুপে যারা যুক্ত হয়ে যাবেন। ফেসবুক গ্রুপে ডিজিটাল মার্কেটিংয়ের যে 3য় ব্যাচের যে গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্ক দিবেন। আচ্ছা, আমি এমডি হৃদয় কাজী কি আনমিউট করছি। এমডি হৃদয় কাজী আনমিউট করার সুযোগ দিলাম ভাই। আচ্ছা, এমডি হৃদয় কাজী সাদমান রহমান, জিএম সাদমান রহমানকে আনমিউট করার অনুরোধ করছি। আর এর মধ্যে আপনারা যারা একটু লিখে প্রশ্ন করতে পারেন, লিখে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, রকি আপনারা আনমিউট করুন, আমি তো আপনাদেরকে, হ্যাঁ আপনার সাউন্ডটা ভাই খুব ধীরে আসছে, আপনি কি একটু কাছ থেকে কথা বলতে পারেন কিনা? অ্যাকচুয়ালি ভাই আমি আপনার কথাটা এখনো ক্যাচ করতে পারছি না, সাউন্ড খুবই ধীরে আসছে, আপনি একটু লিখে দিলে বেটার হয়। আচ্ছা, নাইম হোসাইন হ্যান্ড রেজ করেছেন, আপনি আনমিউট করুন। আচ্ছা, আমি সবাইকে একটু আনমিউট করার সুযোগ দিই, বাট রিকোয়েস্ট হচ্ছে একসাথে কেউ কথা বলবেন না। একসাথে কথা বললে ক্লাস কিন্তু নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আমাকে আবার আপনাদেরকে বাধ্য মিউট করতে হবে। তো আমি চাই সবাই আনমিউট থাকেন। হ্যাঁ, একজন কথা বলবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কাজী আমিনুল কথা বলছেন। জি ভাইয়া, জি বলুন। আমি একটু বলতে চাচ্ছিলাম যে এই যে আপনার যে স্লাইড গুলো আছে, এই স্লাইড গুলো কি আমরা ক্লাস শেষে পাবো? জি শিওর, আমার এই স্লাইডগুলি আপনারা পাবেন, এবং আমি এই স্লাইডগুলি দেওয়ার আগে আপনাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করব, যে এই স্লাইডগুলি যখন দেখবেন সঙ্গে সঙ্গে আপনারা ডায়েরিতে লিখে রাখবেন। কেন লিখবেন?
অ্যাকচুয়ালি এইরকম স্লাইড অনলাইনে হাজার হাজার পাবেন, আসলে শেখে না মানুষজন। ঠিক আছে, আমিও যে তথ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই তথ্যগুলো কিছু আমার নিজের তৈরি করা, কিছু অনলাইন থেকে ঘেঁটে সংগ্রহ করে নেওয়া। আমি এগুলোকে এক জায়গাতে কম্বাইন করি। আমি যেটা আপনাদেরকে রেকমেন্ড করব, আমি তো স্লাইড দিয়ে দিবই, এই ক্লাসের শেষে হোক বা একটা করে টপিক আমার শেষ হবে, যেমন সোশ্যাল মিডিয়ার টপিক যেদিন শেষ হবে সেদিন আমি সোশ্যাল মিডিয়ার স্লাইডগুলো দিয়ে দিব। ঠিক আছে, তবে এর আগ পর্যন্ত আপনাকে ডায়েরিতে নোট করতে হবে। আবার আমি যখন এসইও করব, এসইওর স্লাইড যখন আমি ধরবো, এসইও করা শেষ হলে ওই স্লাইডটা আমি দিয়ে দিব। ঠিক আছে, বাট এর আগ পর্যন্ত আপনাকে লিখতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলুন, কে বলছেন? আমি মোহাম্মদ হৃদয় কাজী ভাইয়া। জি, হৃদয় কাছে ভাই, বলেন ভাই। ভাইয়া আজকে ক্লাসের কোনো লিংক এবং কোনো এসএমএস আমি পাই নাই। আচ্ছা, এই বিষয়টা অফিস টাইম শনিবার ফোন দিবেন। আজকের এই টপিক রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, বলুন, নাম বলুন। হ্যাঁ, আমি মুকুট হাসদা। আমি জানতে চাচ্ছিলাম আসলে এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে, এটা করার জন্য কি নিজস্ব আর কি ওয়েবসাইট থাকতে হবে? এটি একটি আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। যে প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশীয় কোনো ওয়েবসাইট আছে কিনা যেখানে আসলে অ্যাফিলিয়েট সুবিধাটা আছে? আচ্ছা, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। প্রথম প্রশ্ন ছিল যে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কোনো ওয়েবসাইট প্রয়োজন আছে কিনা। আমি একবার বলবো না, একবার বলবো প্রয়োজন আছে। অ্যাফিলিয়েটে আপনি কি করবেন, আপনাকে ভাই আমরা সবাই একটু মিউট করবো, সবাই একটু মিউট করবো, আপনারা আনমিউট করলেই প্রবলেম। হ্যাঁ, সবাই মিউট করে রাখবো। মিউট করা মানে অডিওটাতে ক্লিক করে লাল চিহ্ন দিব। ঠিক আছে, হৃদয় খান। জি ভাইয়া, হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই জি মিউট স্যার। করেন ভাই, মিউট মিউট, একদম মিউট। জি স্যার, মিট করে রাখছি তো। আচ্ছা, হ্যালো ভাইয়া, আরিফ ভাইয়া। একটু প্রশ্নটার উত্তর দিতে দেন ভাই। আমি একটা উত্তর দিচ্ছি, সবাই সকলেই মিউট করে রাখি। আচ্ছা, তো অ্যাফিলিয়েট কাজ করার জন্য একটা লিঙ্ক প্রয়োজন হয় আমাদের। এই লিঙ্কটা আমরা শেয়ার করি কোথায়? ওয়েবসাইটে। আপনি কি ফেসবুকে লিঙ্ক শেয়ার করতে পারেন? পারেন। ফেসবুকেও লিঙ্ক শেয়ার করতে পারেন, মেসেঞ্জারেও লিঙ্ক শেয়ার করতে পারেন, ওই টুইটারে, ইনস্টাগ্রামে, যেখানে ইচ্ছা সেখানে আপনি ইমেলের মাধ্যমেও লিঙ্ক শেয়ার করতে পারেন। তাহলে কি হচ্ছে, আপনার ওয়েবসাইট লাগছে না। 1 নাম্বার উত্তর পেয়ে গেলেন। 2 নাম্বার, ওয়েবসাইট লাগবে। আপনি যদি ওয়েবসাইট ক্রিয়েট করেন, মানুষজন মেসেজের মাধ্যমে যে লিঙ্কগুলো পাবে এইগুলোর থেকেও বিশ্বাস করবে, ভরসা করবে কোথায়? একটা ওয়েবসাইটে যাবে, একটা প্রোডাক্টের রিভিউ দেখবে, বিস্তারিত লেখা দেখবে, এটার প্রস অ্যান্ড কনস কি ভালো করে পড়বে, তারপরে আরও 10-12টা ছবি দেখবে, তখন তো মানুষ পারচেস করবে। ঠিক আছে, এবং একটা কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে যখন আসলো, তখন কিন্তু কি করতো? আচ্ছা, একটা প্রশ্ন করেছেন, অ্যাটেন্ডেন্স নেওয়া হবে একটু পরে। তো আপনার ওয়েবসাইটে যখন আসবে, ওই কাস্টমারকে যদি আবার যেন আপনি ফেরত পান, এই জন্যও কিন্তু আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন। কারণ ওয়েবসাইট থাকলে যেটা হয়, বিস্তারিত তথ্য আপনি জানতে পারেন। আপনার ওয়েবসাইটে কারা ভিজিট করছে তাদেরকে আপনি আবার টার্গেট করতে পারেন। টার্গেট করে ওই যে আপনার অ্যাফিলিয়েটেড যে প্রোডাক্টটা তাদের কাছে পাঠাতে পারেন। এই জন্য ওয়েবসাইটের প্রয়োজন আছে। কারণ একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট থেকে যে পরিমাণ আর্নিং করা পসিবল, এমনিতে মেসেঞ্জার বা ওই টুইটার, ইনস্টাগ্রাম এগুলোতে লিঙ্ক শেয়ার করে তত বেশি আর্নিং করা পসিবল হয় না। ওয়েবসাইট হচ্ছে আপনার নিজের একটা সম্পত্তি, এখানে যা ইচ্ছা তাই করতে পারেন। আজকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেল, বন্ধ হয়ে গেল, আপনার লিঙ্ক শেয়ার করতে পারছেন না, কারণ এটা থার্ড পার্টি একটা সফটওয়্যার, তাই না? তবে ফেসবুক, সোশ্যাল মিডিয়া থেকেও হাজার হাজার মানুষজন অ্যাফিলিয়েট মার্কেটিং করছে। ইভেন আপনি দেখবেন যে বাংলাদেশে বসে আছে, পেজের নাম বাংলা, সে প্রোডাক্ট বিক্রি করছে, চীনের প্রোডাক্ট, আলিবাবার প্রোডাক্ট সে সেল করে দিচ্ছে। কীভাবে? এই অনেকগুলো, কেউ ড্রপ শিপিং করছে, কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং করছে। এই ধরুন আপনার একটা ফেসবুক পেজ আছে, যেটা হচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে, অ্যামাজন প্রোডাক্ট নিয়ে, আপনি বাংলাদেশে বসে থেকে কিন্তু আপনি আপনার পেজটাকে আমেরিকার মধ্যে বুস্ট করতে পারেন পেজ দিয়ে। তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট প্রয়োজন হলো না। বাট বিদেশি মানুষজন যারা, তারা ওয়েবসাইটটাকে বেশি প্রেফার করে, ওখান থেকে পারচেস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে।
তারা পড়তে চায়, জানতে চায় বিষয়গুলো। আরেকজন প্রশ্ন করেছেন। ভাই আমি জিল্লুর রহমান বলতেছিলাম। জি বলুন ভাই। ভাইয়া আমি তো আসলে আর কি আর কি বিদ্যুৎ ঢুকতে পারিনি আজকে, এই মাত্র ঢুকলাম। জি তো ক্লাসের রিপিটটা ভিডিওটা কি ইউটিউব চ্যানেলে কখন পাওয়া যাবে? অ্যাসাইনমেন্ট কি এটাও জানতে পারিনি। অলরেডি এই ক্লাসের ভিডিওটা ফেসবুক পেজে লাইভ হচ্ছে। এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরেই আপনাদের এই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, আমি একটু স্ক্রিনশট নিতে চাই অ্যাটেন্ডেন্সের জন্য। আপনারা যাদের সম্ভব ভিডিওটা অন করা, আপনারা প্লিজ একটু ভিডিওটা অন করুন যাদের সম্ভব। আমি একটু স্ক্রিনশট নেব আর কি, যাতে আপনাদের অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে। আর এর মধ্যে আপনারা প্রশ্ন করতে থাকেন। আরিফ ভাই, জি জি ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোফায়েল আহমেদ আমার কথা বলছেন? শুনতে পাচ্ছেন? জি তোফায়েল আহমেদ। জি তুফাইল আহমেদ। জি ভাই বলুন। জি ভাই, অ্যাফিলিয়েট মার্কেটিংটা মোবাইল দ্বারা কি করা সম্ভব হবে? জি জি, কেন সম্ভব হবে না? আপনি তো মোবাইল থেকে ফেসবুক চালাতে পারেন, মোবাইল থেকে মেসেজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, অনেকেই ভিডিও অন করেছেন, ধন্যবাদ এটা সবাইকে। পার্সেন্টেজের হিসাব করলে ভাই, হ্যাঁ এটা পার্সেন্টেজের হিসাবে কতটুকু করা যাবে? আচ্ছা, যদি বলি আমি একবার বলবো যে আপনি সোশ্যাল মিডিয়ায় 100% করতে পারবেন, সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে? আর ওয়েবসাইট দিয়ে আপনি হয়তো অত বেশি সুযোগ সুবিধা পাবেন না, কারণ মোবাইলে ওয়েবসাইট ব্যবহার করাটা একটু টাফ হবে আপনার জন্য, ঠিক আছে? বাট সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং এইগুলো করে আপনি কিন্তু বেশ ভালো পরিমাণের আর্নিং করতে পারেন এখান থেকে, ঠিক আছে? হ্যালো হারিফ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আচ্ছা, আমি একটা স্ক্রিনশট নিলাম, আরেকটা স্ক্রিনশট নেব, মোটামুটি 4টা স্ক্রিনশট নেব আমি। আপনার প্রশ্ন করতে থাকুন ভাই। হ্যালো আরিফ ভাইয়া। জি জি ভাই, শুনতে পাচ্ছি। ভাই আমার একটা প্রশ্ন ছিল। আমি এই যে নেটওয়ার্কে প্রবলেম আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জানতে চাইছিলাম, আর ওই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্বন্ধে আর কি, জি যদি জি, অল্প কিছু বলতেন। সার্চ ইঞ্জিন মার্কেটিং, যে সার্চ ইঞ্জিন মার্কেটিং অপটিমাইজেশন আর কি। আচ্ছা, একটা আছে হচ্ছে অপটিমাইজেশন আর একটা আছে মার্কেটিং। যেটা অপটিমাইজেশন যেটা হচ্ছে এসইও, আর এটা এসইএম, যেটা এসইএম সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। আপনি জানেন গুগলেও অ্যাড দেওয়া যায়? জানেন এটা? জি ভাই। গুগলে জি, বিজ্ঞাপন জানি। দেওয়া যায়, জানেন? জি ভাই, জানি। আচ্ছা, এই যে গুগলে যে বিজ্ঞাপন দেওয়ার পদ্ধতি, এইটাকে বলা হয় সোজা বাংলা ভাষায় সার্চ ইঞ্জিন মার্কেটিং, অপটিমাইজেশন মার্কেটিং, ঠিক আছে? Yes, sir. এসইএম যেটা। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা, সেটা হচ্ছে গুগলে কিভাবে একটা ওয়েবসাইট র্যাঙ্কিং এ আসবে, অর্থাৎ 1 নাম্বার পেজে শো করবে, ঠিক আছে? এইটা Yes. যেই সমস্ত পদ্ধতি অবলম্বন করে নিয়ে আসা হয় গুগলে 1 নাম্বার পেজে, সেটাকে বলা হয় এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজেশন। ক্লিয়ার? জি আমরা বিস্তারিত এই ক্লাসগুলো করব এবং আশা করি খুবই ভালো লাগবে আপনাদের এই ক্লাসগুলোই। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি, কোশ্চেন ছিল, বলুন। যে আরিফ ভাই, হচ্ছে আপনি যে বললেন এলিভেটর স্পিচ আর হচ্ছে একটা হচ্ছে মিশন স্টেটমেন্ট, দুইটা দ্বারা হয়তো ক্লায়েন্টকে মোটিভেশন করার মতো, তাহলে হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য কেন? আচ্ছা, মিশন স্টেটমেন্ট হচ্ছে আপনার বিজনেসের লক্ষ্য উদ্দেশ্য। ধরুন আপনার ব্যবসা আছে কি, যে আপনার গ্রামে একটা মুদি দোকান আছে। আপনার বিজনেসের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই গ্রামে আপনি আপনার মুদি যে প্রোডাক্টগুলি আছে, গ্রোসারি প্রোডাক্টগুলি গ্রামের প্রত্যেকটা বাড়িতে পৌঁছাই দিবেন, এবং আপনি চাচ্ছেন যে আমার দোকান থেকে 2 মাস পরে 3 মাস পরে সবাই কিনবে। এটা আপনার বিজনেসের উদ্দেশ্য হতে পারে বা মিশন স্টেটমেন্ট হতে পারে। এটা গোল আপনি নামছেন। আর এলিভেটর পিচ কি? এইরকম আপনি প্রথম দেখছেন আরিফ ভাইকে, মনে করুন আপনার বিজনেস কি আমি জানি না, আপনার নাম কি আমি জানি না, ব্যবসা আছে না জানি না, আপনার বিজনেসের এলিভেটর পিচ হবে এইরকম, আরিফ ভাই আমার বাড়ি হচ্ছে এই জায়গাতে, আমার একটা বিজনেস আছে গ্রামে, আমার এই বিজনেসে আমি মুদি প্রোডাক্টগুলি রাখি এবং এইখানে আপনার শাকসবজি থেকে শুরু করে কাঁচামাল সবকিছুই পাবেন এবং আমার দামগুলি অনেক কম। জাস্ট আপনি এক লাইনে আপনি আমাকে বোঝাতে সক্ষম হলেন যে আপনার ব্যবসা সম্পর্কে আমি বুঝতে পারলাম যে আচ্ছা আপনি এইটা করেন। বুঝতে পেরেছেন কথাটা? এলিভেটর পিচ হচ্ছে আপনার ব্যবসা সম্পর্কে ক্লায়েন্টকে এক লাইনে সামারি করে দেওয়া, আর মিশন স্টেটমেন্ট হচ্ছে
আপনার ব্যবসার লক্ষ্য উদ্দেশ্য বা গোল হইতে পারে এইটা, বা আপনার মিশন ভিশন কি, এইরকম একটা বিষয়। হ্যালো জি হ্যালো ভাই আরিফ ভাই আমি পরাণ পাল বলছেন? পরাণ পাল, জি 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 আমি একটু প্রশ্ন আছে আমার। হ্যালো, বলুন। কি করবো? জি জি পরাণ পাল। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে আপনি যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সম্পর্কে বললেন যে পার্সোনাল যদি কারো মানে ওয়েবসাইট থাকে, এখন ধরুন আমার পার্সোনাল ওয়েবসাইটটা আমি কি কি কোন সাবজেক্ট নিয়ে করব? ধরুন আমি অনলাইনে অ্যামাজন থেকে আমি সফটওয়্যার সেল করব, সেক্ষেত্রে আমি আমার ওয়েবসাইটে কি আর্টিকেল গুলো কি হিসেবে থাকবে? তো কি ধরনের আর্টিকেল করলে এখানে কি ভ্যারাইটিস দিতে পারবো, তো কি ধরনের হবে এটা জিনিসটা জানতে চাচ্ছি। সুন্দর প্রশ্ন করেছেন। যদি এটা অনেক ডিপ একটা প্রশ্ন, তারপরে খুব সামারি করি, আমি প্রশ্নটা শর্ট করি। হ্যাঁ, উত্তরটা হচ্ছে এইরকম যে আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তখন আপনার একটা নির্দিষ্ট সাবজেক্ট থাকবে, নিশ বলা হয় এটাকে, অ্যাফিলিয়েটের ভাষায় বলা হয় নিশ, NICHE, নিশ। নিশ মানে কোনো বিষয়। আচ্ছা, মনে করলাম আপনার একটা ব্যবসা আছে বা আপনি একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট করেছেন যেটার আপনার প্রোডাক্ট হচ্ছে গল্ফ। মনে করেন যে গল্ফ খেলে না মানুষজন বিদেশে, দেখেন তো গল্ফ খেলে, গল্ফের কি লাগে? গল্ফের যে স্টিক লাগে, একটা ব্যাগ লাগে, একটা গাড়ি লাগে, টেন্ট লাগে, তাই না? এরকম অনেক প্রোডাক্ট আছে না গল্ফের, গল্ফ রিলেটেড। আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করেন যে ওয়েবসাইটে সব কিছু লেখা গল্ফ সম্পর্কে, কিভাবে গল্ফ খেলতে হয়, তারপরে কোন গল্ফের বিভিন্ন টেকনিক পদ্ধতি, তারপরে গল্ফের মধ্যে ভালো নিয়ম কানুন, এই যে একটা করে ব্লগ যখন লিখছেন আপনি, এই ব্লগের মধ্যে কিন্তু আপনি যেমন ধরুন যে বলতে পারেন একটা টপিক হতে পারে আপনার এরকম যে বেস্ট গল্ফ স্টিক ইউনিট, মানে যেমন আপনার হচ্ছে 5টা গল্ফ স্টিক আপনি রিভিউ দিলেন আপনার ওয়েবসাইটে। যারা গল্ফ যারা ভালোবাসে তারা সার্চ করবে, ভাব তাই না, যে টপ গল্ফ স্টিক, তারা সার্চ করে কি করবে, আপনার ওয়েবসাইটে তখন যাবে, গিয়ে ওই 5টা স্টিক তারা দেখবে কোনটা ভালো কোনটা মন্দ, কারণ আপনি তো রিভিউ দিচ্ছেন। ওই 5টা গল্ফ প্রোডাক্ট নিয়েই কিন্তু আপনি কি করছেন, অ্যাফিলিয়েট করছেন। ওই 5টার মধ্যে যে কোনটা যদি ক্লিক করে তারা ওই প্রোডাক্ট যদি পারচেজ করে আপনি সেখান থেকে পাবেন, ইনকাম করতে পারবেন। আবার দেখা গেল যে আপনি গল্পের যে গাড়ি প্রয়োজন হয়, আপনার গাড়ির বিভিন্ন রকমের কৌশল শিখাই দিচ্ছেন বা বিভিন্ন বিষয় লেখালেখি করছেন, কারণ আপনি সাইকেল চালাতে পারেন, সাইকেল আপনি সাইকেল নিয়ে ব্লগ করেন, সাইকেলের এই এই যন্ত্রটা কেমন, এইটা কেমন, এটা কোত্থেকে পারচেজ করবো, আপনি হেলমেট আছে আপনার সাইকেল চালাতে, হ্যাঁ আপনি হচ্ছে দিলেন রিভিউ দিলেন যে হেলমেটটা কিভাবে ইউজ করবেন, এই ব্লগের মধ্যে লিখে দিলেন যে আপনি যদি চান সাইকেলের এরকম ভালো হেলমেট কিনতে পারেন এইখান থেকে। বুঝতে পারছেন কথাটা? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি আমি ওয়েবসাইটের যে বিভিন্ন পেজ আছে আমি কি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে করব, না পুরো ওয়েবসাইটটা একসাথে মানে একটা নিশেই হবে? আচ্ছা, এই প্রশ্নটার আমি উত্তর এখন দেব না। ইন্ডিভিজুয়াল পেজও হতে পারে, নিউজ পেপারের মতো ব্লগ পেজও হতে পারে, এটা আলাদা বিষয়, এটা আমরা পরে যখন শিখবো তখন দেখাই দেব, ঠিক আছে? থ্যাংক ইউ। অনেকেই প্রশ্ন করছেন আপনারা, এত এত প্রশ্ন আসতেছে। স্যার আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যাটেন্ডেন্সের আমাদের একটু প্রবলেম হয়ে গেছে। ফেসবুক থেকে ক্লাস করতেছিলাম, পরে আবার মানে স্যার জুমে মানে সাউন্ড আস্তে আস্তে শোনা যাচ্ছিল, পরে ফেসবুক থেকে আমি এখন ক্লাসটা করছি। এখন স্যার আমার অ্যাটেন্ডেন্সটা আমি তো মানে তানভীর আহমেদ, জি স্যার। আচ্ছা আপনাকে নোট করলাম, ঠিক আছে? তানভীর আহমেদ 131 নাম্বার। হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম ভাই। জি জি ভাইয়া, অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় ভাই আমার নেটওয়ার্কটা একটু খারাপ হয়ে গিয়েছিল, ডিসকানেক্ট হয়ে পড়েছিলাম। ওকে, নো প্রবলেম, সমস্যা নাই। যাদের এই যে টুকটাক প্রবলেম থাকে দু একদিন আমরা ক্লাসের মধ্যে কয়েকবার অ্যাটেন্ডেন্স নেই, তবে আমি যেটা নেই ফাইনালি সেটা ক্লাসের শেষের দিকে নেই, ঠিক আছে? শেষের দিকে নেই, আমাদের অফিস স্টাফরা সেটা ম্যাচ করায়। আসসালামু আলাইকুম স্যার, সুরভি আলী বলছেন? স্যার আমি ভিডিও কলটা অন করতে পারিনি, আমার অ্যাটেন্ডেন্স কি কোনো প্রবলেম হবে এর জন্য? না, কোনো সমস্যা হবে না, আপনার রোল নাম্বারটা দেখতে পেয়েছি, নামটা দেখতে পেয়েছি, কোনো প্রবলেম হবে না। ওয়ালাইকুম আসসালাম। দুইটা প্রশ্ন ছিল আমার। জি, একটা হলো যে ক্লাসটা আমরা এখন করছি বা করলাম, এই স্লাইডগুলোকে কি নামে অভিহিত করবেন? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের নেক্সট ক্লাস সামনে সোমবার নাকি শনিবার? আচ্ছা, নেক্সট ক্লাস আপনাদের সোমবার, শনিবারে ক্লাস হয় দ্বিতীয় ব্যাচের, আপনাদের ক্লাস হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। আর এই স্লাইডগুলো কি বললেন, আমি প্রশ্নটা ক্যাচ করতে পারি নাই। আজকে যা শিখলাম এই স্লাইডগুলোকে আপনি কি নামে অভিহিত করবেন? আচ্ছা, এটি হচ্ছে
এবিসি অফ ডিজিটাল মার্কেটিং, এবিসি অফ ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর শুরুর দিকে আপনার যে থিওরিগুলো জানা দরকার প্রাথমিক জ্ঞান। সেগুলো। জি, প্রাথমিক জ্ঞান যেটা। থ্যাংক ইউ। স্লাইডগুলো কি শেয়ার করা হবে আমাদের সাথে? জি জি ভাই, অবশ্যই স্লাইডগুলো শেয়ার করা হোমওয়ার্কের হবে। ছবিটা জি, শেয়ার করা হবে। এবং হচ্ছে ধন্যবাদ। আপনারা ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যান, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো, ফেসবুক গ্রুপে দিয়ে দেবো। আপনারা কাজ করতে পারেন অ্যাটেন্ডেন্সটা আরো ভালোভাবে নেওয়ার জন্য চ্যাট বক্সে এই মুহূর্ত থেকে জাস্ট 20 থেকে 30 সেকেন্ড শুধু রোল নাম্বারটা লিখে দেন। চ্যাট বক্সে শুধু রোল নাম্বারটা লিখে দেন, রোল নাম্বার। আসসালামু আলাইকুম ভাইয়া, যার আমার রোল কিছু নাম্বার কথা লিখে দেন। ছিল। জি নাজরাতুন নাইম অনন্যা। জি জি, নাজরাতুন নাইম বলুন। জি ভাইয়া, আমি তো হচ্ছে সেকেন্ড ব্যাচে ভর্তি হয়েছিলাম, আমার এই ব্যাচ থেকে ক্লাস কন্টিনিউ করার কথা ছিল, সেক্ষেত্রে তো আমার কোনো রোল নাই। আপনার রোল নাম্বার আমি অলরেডি দিয়ে দিয়েছি। আপনি আমাকে শনিবার অফিস টাইমে ফোন দিবেন এবং আপনার রোল নাম্বারটা পেয়ে যাবেন। হ্যাঁ জি ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল যে আমি আজকে ক্লাস জয়েন করছি, এর আগে ক্লাসগুলো তুমি মিস করে গেছি, আমি আসলে ঠিক জানি না এর আগে ফেসবুক কয়টা ক্লাস পেজে আছে, এর আগে মাত্র একটা ক্লাস হয়েছে, এটাও ফেসবুক পেজে আছে এবং আজকে ক্লাসটাও ফেসবুক পেজে লাইভ হচ্ছে। আচ্ছা ভাইয়া, আমি তাহলে আমি আমি শনিবার কথা বলতে যাচ্ছিলাম। করার বৃহস্পতিবার ক্লাস, এই বিষয়ে আপনার মতামত কি? জি বুঝে নাই। একটা ফেসবুক আমাদের গ্রুপ যেটা আছে, ফেসবুক গ্রুপ, সেখানে পোস্টে করে জানানো হয়েছে শনিবার আর বৃহস্পতিবার আমাদের ক্লাস। আপনার বলতেছে সোমবার বৃহস্পতিবার, বিষয়টা সাংঘর্ষিক হয়ে গেল কিনা? শনিবার বৃহস্পতিবার জানানো দুঃখিত, হয়েছে আমি সেটা ঠিক করে দিয়েছি। না। আচ্ছা, ওইটা একটু হচ্ছে মডিফিকেশন করা হয়েছে, আমার আপনাদের মেইলে দেওয়া হয়েছে। হ্যাঁ, সোমবার বৃহস্পতিবার, সরি। হ্যালো স্যার, একটু কথা বলতে পারি? আসসালামু আলাইকুম ভাইয়া। 10-15 মাথা লাগে যায়। আমার একটা প্রশ্ন আছে। জি জি ভাই, প্রশ্ন করুন, আমরা ক্লাস শেষ করে দেবো এখন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমরা যে ইমেল মার্কেটিং দেখলাম, ওখানে ইমেলের টেমপ্লেট যেগুলো, ওইগুলো দেখলাম ওখানে লেখা আছে, বিভিন্ন ধরনের লেখা এবং ছবি দেখা যাচ্ছে। ওইগুলো করার জন্য কি আমাদের HTML জানতে হবে না অন্য কোনো ভাবে ডিজাইন করা যায়? আচ্ছা, এইগুলো জানার জন্য আপনাকে HTML জানতে হবে না, শেখার জন্য আপনাকে জাস্ট আমি কিছু সফটওয়্যার দেখিয়ে দিব, যেগুলো ব্যবহার করে আপনি জাস্ট যেমন আঁকাকি করে ড্রাগ এন্ড ড্রপ করে আপনি এই কাজগুলো করতে পারবেন, সমস্যা নেই। ভাই একটা প্রশ্ন ছিল। বিপ্লব চন্দ্র রয়। জি, আমার হচ্ছে ভাইয়া ওই যে পেজে অর্গানিক ওয়েতে মানে কিভাবে এসইও করা যায় বা হ্যাশট্যাগ গুলো আমি কিভাবে বসাবো? এটা আপনাদের ফেসবুকের পেজ কাজ যখন হবে তখন বিস্তারিত বলা হবে কিভাবে অর্গানিক মার্কেটিং করবেন। টোটাল দুটো প্রসেস। জি ঠিক আছে। আচ্ছা, অনেকেই রোল নাম্বার দিয়েছেন, আর যাদের রোল নাম্বার পান নাই যারা, তারা অবশ্যই অবশ্যই শনিবারে অফিস টাইমে ফোন করবেন, যারা রোল নাম্বার এখনো পান নাই। জি, অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য মানে ওয়েবসাইটে যেটা থাকবে ওখানে মানে যে কন্টেন্টগুলো থাকবে ওইটাকে দেখা দিবেন না? জি জি ভাই, এগুলো সব দেখানো হবে। আজকে তো জাস্ট আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করলাম যে কোনটা কি জিনিস। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। জি ভাইয়া, আমার কথা হচ্ছে ধরেন কোনো ক্লায়েন্ট যখন আমাদেরকে তাদের একটা ওয়েবসাইটের SEO করতে দিবে, হ্যাঁ, তো তখন কি আমাদেরকে গুগল বা এই ধরনের কোনো ওয়েবসাইটকে ফ্ল্যাগ করতে হবে কিনা, নাকি আমরা শুধুমাত্র ওনাদের কিছু রুলস ফলো করলেই কাজটা করে নিতে পারবো? বুঝি নাই, আরেকবার। না, কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে তাদের কোনো ওয়েবসাইটের SEO করতে দেয়, তাহলে ওটা করার সময় আমরা কি কোনো রুলস ফলো করেই করব, নাকি আমাদেরকে গুগলকে কোনো পে করা লাগবে? আপনি তো বা এই ধরনের কোনো অবশ্যই ওয়েবসাইটকে টাকা দিতে হবে? টাকা দিতে হবে না ভাই, আপনি এই যে মার্কেটিং শিখতে আসছেন, যেই বিষয়গুলো আমি ইনশাআল্লাহ শিখিয়ে দিব, এই বিষয়গুলো যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন ক্লায়েন্টের ওয়েবসাইটে, অটোমেটিক সাইটটা র্যাঙ্কে চলে আসবে। শামিম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, থ্যাংক ইউ ভাই, ওই যে আপনি যে স্ক্রিনশটটা দিয়েছিলেন ওইটা কিভাবে লিখবো? ওখানে ওইটা তো স্ক্রিনশট আকারে থাকবে, ওইটা তো আমরা কিভাবে লিখে আর কি ফেসবুক পোস্ট করতে চাই? আচ্ছা, এইটা আপনারা খাতায় আঁকাবেন, আমি এটা ফেসবুক পেজে দিয়ে গ্রুপে দিয়ে দিব এবং আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, এবং আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন এই মুহূর্তে। অথবা ভাই আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড এর মাধ্যমে লিখে পাঠাই যেভাবে তাহলে ইচ্ছা, যেভাবে ইচ্ছা লিখতে পারেন, যেভাবে ইচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আজকে মনে হয় এটা লাস্ট প্রশ্ন আপনার। হ্যাঁ, লাস্ট প্রশ্ন। হ্যালো আরেক ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে ফ্রিল্যান্সিং করার জন্য কি আলাদা ইংলিশ শেখা লাগবে, না আমরা যে ইংলিশ শিখি সেটাই হবে? ইংলিশ ইংলিশ ইংলিশ। আচ্ছা, আপনি অ্যাকচুয়ালি কীরকম ইংলিশ শিখেছেন সেটা তো আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না, তবে আপনি যদি আমি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি আর কি, আইএলটিএস এর ইংলিশটা। আচ্ছা,
আপনি চ্যাট বক্সে ক্লায়েন্টের সাথে যদি লেখালেখি করে ভাষা বুঝতে পারেন এবং আপনার কথা যদি বোঝাতে পারেন, তাহলে আপনি এই লাইনে এন্ট্রি করতে পারেন। তবে আপনাকে অবশ্যই ইংরেজিটা চর্চা করতে হবে এবং কথা বলাও শিখতে হতে পারে, কারণ অনেক ক্লায়েন্ট আছে তারা ডিরেক্ট আপনাকে কাজ দিবে, ফেসবুক থেকে হোক, ইনস্টাগ্রাম থেকে হোক। মার্কেটিং যারা শিখে তারা বেশিরভাগ কাজ নিয়ে আসে বাইরে থেকে, ফেসবুক থেকে, টুইটার থেকে, ইনস্টাগ্রাম থেকে। তারা এই ফাইবারে গিয়ে তারপর ফ্রিল্যান্সারে গিয়ে কিন্তু বসে থাকে না, ঠিক আছে? যার কারণে একমাত্র ডিজিটাল মার্কেটিং এ কাজ পাওয়াটা অনেক সহজ। এইখানে আপনি বিভিন্ন জায়গা থেকে মার্কেটিং করে ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন, ঠিক আছে? এই একটা সুবিধা আছে। স্যার লাস্ট একটা কথা, স্যার আমাদের বাড়ির কাজটা সম্পর্কে আরেকবার একটু যদি বলে দেন যে আমাদের বাড়িতে কি পড়া থাকবে বা কি কাজ থাকবে। আপনাদের প্রত্যেকের একটা করে ফেসবুক বিজনেস পেজ থাকবে, মনে ধরে করুন। সরি, এটা কতদিনে সাবমিট করতে হবে? মনে করুন এটা আগামী ক্লাসের দিনে আমি দেখব। আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট দিবেন, হোয়াটসঅ্যাপে দিবেন, আমি প্রত্যেকের এগুলো দেখব, ঠিক আছে? আপনাদের ফেসবুকে একটা পেজ থাকবে, যাদের নাই তারা মনে মনে ভেবে রাখুন যে একটা পেজ আছে। আপনার কি পেজ আছে আপনি নিজের নাম সিলেকশন করুন। কারো পেজ যদি বাংলায় থাকে বা সে বাংলায় লিখতে চায়, সেটা কি ইংলিশে হতে হবে? এটা কি ম্যান্ডেটরি? কোনো সমস্যা না, আপনি বাংলায় লিখতে পারেন। আপনার পেজ যদি বাংলাদেশের হয় নো প্রবলেম, আপনার ইচ্ছা। আমার ক্ষেত্রে আমার প্রোডাক্ট হচ্ছে কন্টেন্ট। আমার ক্ষেত্রে আমার প্রোডাক্ট হচ্ছে কন্টেন্ট, তাহলে এটাও তো আমি সেল করতেছি ঘুরে ফিরে। হ্যাঁ, এটাও তো আমার রাইট পেজ হিসেবে কাউন্ট করতে হবে। আমার অলরেডি এক্সিস্টিং পেজ রয়েছে আর কি, সমস্যা কন্টেন্ট নাই। রিলেটেড। তাহলে আপনি ওই পেজকে উদ্দেশ্য করে লিখবেন আপনার পেজের মিশন স্টেটমেন্ট কি, বিজনেসের নাম কি আপনার, তারপরে আপনার পেজে কি আছে যেটাকে বলা হয় বিজনেস অবজেক্টিভ, তারপরে হচ্ছে ভ্যালু প্রপোজিশন, অর্থাৎ দর্শক বা অডিয়েন্স আপনার থেকে কি পাবে সেখানে। আরেকটা হচ্ছে এলিভেটর পিচ, আপনার পেজ বা বিজনেস সম্পর্কে 1 থেকে 1.5 লাইনে বলে দেওয়া। লাস্ট সাবমিশন ডেট হচ্ছে আগামী সোমবারের মধ্যেই। আপনারা চাইলে আজকে রাতেও করতে পারেন, ফেসবুকে গ্রুপে পোস্ট দিতে পারেন, কালকেও দিতে পারেন। আমি ফেসবুক গ্রুপে একটা পোস্ট করব, শোনেন, 3য় ব্যাচের ফেসবুক গ্রুপে আমি একটা পোস্ট দিব। ওই পোস্টের কমেন্ট বক্সের ছবিগুলো দিবেন, কারণ আপনারা সবাই যদি একটা করে পোস্ট করেন, কারো পোস্ট আমি খুঁজে পাবো না। 200 জন আপনারা আছেন, যদি 200টা যদি পোস্ট হয় খুঁজে পাবো না। বাট আপনারা যদি 200টা কমেন্টস করেন আমার পোস্টের নিচে, আমি একটা একটা করে দেখতে পারবো। ক্লিয়ার বিষয়টা? সাবমিট দিবেন কোথায়? ছবিটা তুলে। জি, এটা কি আমরা পিডিএফ ফাইল করে দেব? আপনি যে স্ট্রাকচারটা দেখাইছেন পিডিএফ ফাইলে ছবি তুলে দিবেন, ছবি তুলে ফেসবুকে ছবি তুলে কমেন্টস করে দিয়ে দিবেন। ছবি তুলে হোক, স্ক্রিনশট দিয়ে হোক, যেভাবে হোক কমেন্ট বক্সে দিয়ে দিবেন। আমি এটা পোস্ট করে দেব আজকেই, ঠিক আছে? স্যার একটা প্রশ্ন করতে পারি? জি, প্রশ্ন করতে পারেন। স্যার আমি কাঞ্চন বলছিলাম। জি স্যার, বলছিলাম যে এই আপনি তো বলেন এসইও বা সরি, আমি প্রশ্ন করছিলাম যে ফেসবুক গ্রুপে আমরা অনেককে যখন ইনভাইট পাঠাই তখন অনেকে ইগনোর করে, এমন কোন পদ্ধতি কি আছে যাতে ইগনোর না করে? না ভাই, এমন কোনো পদ্ধতি না, কারণ ফেসবুক হচ্ছে আপনার আমার সম্পত্তি না, এটা মার্ক জুকারবার্গের সম্পত্তি। উনি যে ফিচার রেখেছেন ওইভাবে কাজ করবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। সেটা নয় স্যার, মানে একজন ইনভাইট করেছে, ইনভাইটটা সে ডিক্লাইন না করে অ্যাকসেপ্ট করার জন্য কোনো উপায় আছে? না ভাই, কোনো ওয়ে নাই। আপনার কন্টেন্ট যদি ভালো হয় মানুষ এমনিতে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? না আজকে আপনার প্রশ্ন নাই ভাই, মেসেজ করে দিতে পারেন ফেসবুক গ্রুপে দিয়ে। ভাইয়া 1 মিনিট। হ্যালো, আমি বলছিলাম ভাইয়া 1 মিনিট। আমার মানে কোশ্চেনটা ছিল ওই ভাইয়া যে কোশ্চেনটা করছে সেই রিলেটেডই। যেমন এর আগে আমি একজনের দিয়ে অনেক আগে একটা পেজ ওপেন করছিলাম, তো উনি যে কাজটা করছে ফেসবুক পেজে, মনে করেন আমার ফ্রেন্ড লিস্টে 500 ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডের অটো লাইকটা পেজে নিয়ে আসছে। এটা কিভাবে সম্ভব? আমি আসলে বিষয়টা তখন বুঝতে পারিনি, কিন্তু এটা কি আদৌ সম্ভব? না, আদৌ তো আমার জানা মতে এইরকম কোনো ম্যাজিক্যাল ট্রিক আমার জানা নাই যে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের অটো লাইক চলে আসবে। তবে অটো লাইক যে নেওয়া যায় এটা তো সম্ভব, যে অটো লাইক নিতে পারবে। এটা জানি ভাইয়া, কিন্তু ওইটা ওইভাবে করছে, মানে আমার তখন 500 ফ্রেন্ড ছিল, সেটা চলে আসছে আমার পেজে, লাইক চলে আসছে অটোমেটিক। এটা যদি উনি ভালো করে পোস্ট লেখে বা যদি কন্টেন্ট লিখে বা যদি মেসেজ করে যদি কনভিন্স করতে পারে সেটা আলাদা বিষয়। আমার ফ্রেন্ড লিস্টে 4000 মানুষজন আছে। দাঁড়ান, আমার ফ্রেন্ড লিস্টে 4000 মানুষ আছে। তো আমি কি পারতাম না সার্ভিয়ান ফাউন্ডেশনের যে ফেসবুক পেজ আছে ওইখানে একসাথে আমি 4000 জন লাইক নিয়ে আসতে? অ্যাকচুয়ালি লাইকটা কিন্তু বেশ, অ্যাকচুয়ালি লাইকটাই কিন্তু মূল কথা না। কথা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স লাইক দিচ্ছে কিনা।
আপনি চাইলে আপনার ফেসবুক পেজে 10 লক্ষ 20 লক্ষ 1 কোটি মানুষজনকেও লাইক দিতে পারেন, মানে লাইক নিয়ে আসতে পারেন, কিন্তু ভ্যালু নাই তো এটার। আপনি কাউকে রিকোয়েস্ট করে লাইক নিলেন, ধরলাম মেসেজ করে কমেন্টস করে লাইক নিলেন, আর কেউ যদি নিজে খুঁজে গিয়ে লাইক দিয়ে আসে, ওই কাস্টমারটা আপনার প্রোডাক্টিভ কাস্টমার। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি ওই রিলেটেড কোনো ট্রিক্স আমার জানা নাই, যদি থাকে আমিও শিখতে চাই যে এরকম ফ্রেন্ড লিস্টে সবার লাইক নেওয়া যায় কিনা। ঠিক আছে ভাইয়া, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমি ফেসবুকে গ্রুপে পোস্ট করে দিব, ওই পোস্টের কমেন্ট বক্সে আপনাদের এই হোমওয়ার্কটা লিখে দিবেন, আমি ফেসবুক পোস্টে বিস্তারিত লিখেও দিব কীভাবে কী করতে হবে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ক্লাস আমি এইখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।